কি হবে যখন এক ধনী লোক হঠাৎ তার প্রাক্তন স্ত্রীকে একটা সাধারণ রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে দেখে? সেই স্ত্রী যে তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে কখনো সন্তান দিতে পারবে না, কিন্তু আজ সে গর্ভবতী, খুব গর্ভবতী। তার দুনিয়া এক মুহূর্তে থেমে যায়। কি এসব? একটা মিথ্যা ছিল, নাকি এর পিছনে কোনো এমন রহস্য আছে যার কল্পনাও করা যায় না? বারাণসীর গলিগুলোতে লুকোনো এই রহস্য ধীরে ধীরে খোলে যখন আরব সিংহ তার প্রাক্তন স্ত্রী মীরার অতীতকে খোঁজে। একটা গর্ভবতী যে হওয়া উচিত ছিল না, একটা পরিবারের রাজ যা চাপা থাকা উচিত ছিল, এবং একটা প্রেম যা কখনো মরেনি। যখন সত্যি সামনে আসে তখন সেটা এত বিস্ফোরক হয় যে দুটো জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। এই কাহিনীটাকে পুরো দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন, ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্টে বলুন যে আপনি কোথা থেকে দেখছেন। কি আপনি অনুমান করতে পারেন যে এই কাহিনীতে কী মোড় আসতে চলেছে? আপনার উত্তর হয়তো আপনাকে অবাক করে দেবে। আরব সিংহ যেই সাধারণ রেস্তোরাঁর দরজাটা ঠেলল, বারাণসীর গরম হাওয়া তার মুখে আঘাত করল। মুম্বাইয়ের এই টেক ম্যাগনেটের জন্য এই জায়গাটা খুব আলাদা ছিল, সরল, অব্যবস্থিত এবং শব্দে ভরা। তার বিমান বিলম্বিত হয়ে গিয়েছিল এবং এখন সে সময় কাটানোর জন্য এখানে এসেছিল। কে জানত যে তার জীবন পরের কয়েক মুহূর্তে পুরোপুরি বদলে যাবে। আরব তার দামি স্যুটটাকে ঠিক করল এবং ভিতরে পা রাখল। তার চোখগুলো ধীরে ধীরে রেস্তোরাঁর ঝাপসা আলোয় অভ্যস্ত হচ্ছিল। সে এখনও তার জায়গা খুঁজছিল, যে তার দৃষ্টি এমন কিছুতে পড়ল যা তার পাগুলোকে মাটিতে গেড়ে দিল। ঘামে ভেজা একটা মহিলা টেবিলগুলোর মাঝে হাঁটছিল, থালা তুলে নিয়ে গ্রাহকদের দাবিগুলোর উত্তর দিতে দিতে। কিন্তু এটা কোনো সাধারণ ওয়েট্রেস ছিল না। এটা মীরা ছিল, তার প্রাক্তন স্ত্রী, যে ৩ বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবং যে জিনিসটা আরবের হৃদয়কে ছিন্ন ভিন্ন করছিল সেটা ছিল তার পেট, একটা বড় স্পষ্ট গর্ভবতী পেট। তার হাত অজান্তে কাঁপতে শুরু করল, যেন কেউ তার ভিতরের সব রক্ত নিংড়ে নিয়েছে। কখনো সন্তান হতে পারবে না। মীরার শেষ কথাগুলো তার কানে গুঞ্জরিত হল। এটাই তো ছিল তাদের ভামনের কারণ। তুমি একটা পরিবারের যোগ্য আরব, এবং আমি তোমাকে সেটা কখনো দিতে পারব না। তাহলে সে এখানে কেন ছিল? এত দূর বারাণসীতে একটা গর্ভবতী মহিলা হিসাবে কি সে মিথ্যা বলেছিল? কি সে শুধু তার থেকে ছুটকারা পেতে চেয়েছিল? আরবের মনে প্রশ্নের ঝড় উঠল, কিন্তু তার শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। রেস্তোরাঁর শব্দ হঠাৎ দূরে চলে গেল, যেন তার কান বন্ধ হয়ে গিয়েছে। আরব ধীরে একটা কোণের টেবিলে বসে নিজেকে সামলাল। সে তাকে দেখছিল, প্রত্যেক হরকতের পর্যবেক্ষণ করছিল। মীরা এখন একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। তার মুখে পরিশ্রমের রেখাগুলো ছিল, যা ৩ বছর আগে ছিল না। সে তার পেট ছুঁয়ে হাসত, তারপর একটা গভীর শ্বাস নিয়ে তার কাজ চালিয়ে যেত। এটা তার মীরা ছিল, কিন্তু একটা আলাদা জীবনে, একটা এমন দুনিয়ায় যার অংশ সে ছিল না। আরব মেনু তুলল, কিন্তু তার চোখগুলো শুধু তার উপর আটকে ছিল। তার মনে স্মৃতিগুলো উঠছিল, মুম্বাইয়ের সেই আলিশান অ্যাপার্টমেন্ট, সেই ব্যর্থ ফার্টিলিটি ট্রিটমেন্টগুলো, মীরার চোখের জল, ডাক্তারের হতাশ মুখ, এবং তারপর সেই শেষ দিন যখন সে তার জিনিসপত্র প্যাক করেছিল। আমি তোমাকে সেই সুখ থেকে আটকাতে পারি না যার তুমি অধিকারী, সে বলেছিল। এখন এসব মিথ্যা লাগছিল। তার চিন্তায় হারিয়ে থাকা আরব অনুভব করেনি যে মীরা এখন তার পাশের টেবিলে অর্ডার নিচ্ছে। সে ধীরে ধীরে কাছে আসলো, এটা দেখার অপেক্ষায় যে কি সে তাকে চিনবে কিনা। যখন সে ঘুরল, তাদের দৃষ্টি মিলল। মীরার হাত থেকে গ্লাস ছুটে গেল এবং মেঝে চুরমার হয়ে গেল। তার শ্বাস থেমে গেল, চোখগুলো ফুলে উঠল, এবং এক মুহূর্তের জন্য দুনিয়া থেমে গেল। আরব দেখল যে তার মুখের রং উড়ে গিয়েছে, যেন সে ভূত দেখেছে। কিন্তু তারপর কিছু এমন হল যার কল্পনাও আরব করেনি। মীরা তাকে অগ্রাহ্য করল পুরোপুরি, যেন সে তাকে চেনে না। সে তাড়াতাড়ি গ্লাসের টুকরোগুলো তুলল, মাফি চাইল এবং এগিয়ে গেল, আরবের দিকে একবারও না তাকিয়ে। এটা কোনো ভুল বোঝাবুঝি ছিল না। সে তাকে দেখেছিল, চিনেছিল, এবং তবু এমন ব্যবহার করছিল যেন তারা কখনো মিলেনি। আরবের হৃদয় দ্রুত ধড়কছিল। সে তাকে আটকানোর জন্য তার হাত বাড়াল, কিন্তু তারপর থেমে গেল। রেস্তোরাঁ মালিক তার দিকে তাকাল এবং মীরা রান্নাঘরে ছুটে গেল। আরব সেখানে বসে রইল, তার ভিতরে ব্যথা এবং ক্রোধের ঝড় উঠছিল। এর মানে কি ছিল? কি তার জীবনের প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রতিশ্রুতি মিথ্যা ছিল? যখন সে উঠল, সে দেখল
যে মীরা তাকে রান্নাঘরের দরজা থেকে দেখছে। এক মুহূর্তের জন্য তার চোখে কিছু ছিল, ভয়, অনুতাপ, প্রেম, এবং তারপর সে অদৃশ্য হয়ে গেল। আরব কিছু টাকা টেবিলে ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তার মন এখনও সেই দৃশ্য থেকে হিলে উঠেছে। যেই সে দরজায় পৌঁছল, একটা ছোট কাগজ তার পায়ে পড়ল। সে তাকে তুলল এবং পড়ল। মীরার পরিচিত হাতের লেখায় লেখা একটা সন্দেশ। দয়া করে চলে যাও। যদি তুমি আমাকে কখনো প্রেম করতে, তাহলে আর কখনো ফিরে এসো না। আরব সিংহ তার হোটেলের জানালা থেকে বাইরে তাকাল। বারাণসীর ঝাপসা আকাশ এখনও তার মনের উথালপাথালকে প্রতিফলিত করছিল। সেই রাত সে ঘুমাতে পারেনি। মীরার মুখ, তার গর্ভবতী পেট এবং সেই অদ্ভুত সন্দেশ, এসব তার মনে ঘুরছিল। দয়া করে চলে যাও। কিন্তু সে যেতে চায় না। সে সত্যি জানতে চায়। ৩ বছর আগে যখন মীরা তাকে ছেড়ে গিয়েছিল, সে কখনো প্রশ্ন করেনি। এখন সে উত্তর চায়। পরের দিন আরব আবার সেই রেস্তোরাঁয় গেল। এবার সাধারণ কাপড় পরে এবং চশমা লাগিয়ে, যাতে সে সহজে চেনা না যায়। সে কোণের একটা টেবিল বেছে বসল। কিছু অদ্ভুত ছিল। রেস্তোরাঁর কর্মচারীরা তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করছিল, যেন তারা জানে যে সে কে। একটা যুবা ওয়েটার তার দিকে ইশারা করল এবং ম্যানেজারের সাথে কিছু বলল, যার উপর ম্যানেজার মাথা নেড়ে না বলল। আরব অনুভব করল যে সেখানকার পরিবেশ অদ্ভুতভাবে উত্তেজিত ছিল। মীরাকে দেখে আরবের হৃদয় ধড়াম করে উঠল। সে আজ ক্লান্ত লাগছিল। তার মুখে চিন্তার লাইনগুলো ছিল। সে লক্ষ্য করল যে সে অন্য কর্মচারীদের থেকে আলাদা থাকত, যেন সে এখানে নেই। অন্য ওয়েটাররা তার থেকে দূরত্ব রাখত এবং কিচেন স্টাফ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত। কি তাকে সম্প্রতি চাকরি দেওয়া হয়েছে? আরব একটা ওয়েটারকে ডাকল। ভাইয়া, এই মেয়েটা, সে ধীরে বলল, মীরার দিকে ইশারা করে। এটা এখানে কবে থেকে কাজ করছে? ওয়েটার তার আওয়াজ নিচু রাখল। শুধু 1 মাস হয়েছে সাহেব, বারাণসীতে নতুন। কেউ জানে না যে সে কোথা থেকে এসেছে, কিন্তু মালিক তাকে তুরন্ত চাকরি দিয়েছে। বলে যে সে কোনো বিপদে আছে। আরব ধীরে মাথা নাড়ল এবং ওয়েটারকে যেতে দিল। মীরা বিপদে ছিল। কি তাই সে মুম্বাই থেকে এত দূর বারাণসীতে লুকিয়েছিল? এবং কেন সে তাকে চিনতে অস্বীকার করেছিল? প্রশ্নগুলো ছাড়া আরবের কাছে আর কিছু ছিল না। পরের 3 দিন আরব প্রত্যেক দিন রেস্টুরেন্ট যেত। প্রত্যেকবার আলাদা সময়ে, প্রত্যেকবার আলাদা টেবিলে বসত। সে একটা নিয়মিত গ্রাহক হয়ে গিয়েছিল, কিন্তু মীরা তার থেকে দূরেই থাকত। যদিও তার চোখগুলো কখনো কখনো আরবের দিকে চলে যেত, এবং সেই এক মুহূর্তে আরব দেখতে পেত যে কিছু ছিল। একটা অকথিত কাহিনী, একটা রাজ যা তাকে খেয়ে ফেলছিল। চতুর্থ দিন বৃষ্টির মৌসুম ছিল। মেঘ গর্জন করছিল এবং বারাণসীর গলিগুলো জলে ভরে গিয়েছিল। আরব ভেজা কাপড়ে রেস্তোরাঁয় প্রবেশ করল এবং দেখল যে আজ গ্রাহকের সংখ্যা কম ছিল। মীরা রেস্তোরাঁর পিছনের অংশে কারো সাথে কথা বলছিল। একটা লোক যে একটা ফর্মাল স্যুট পরেছিল এবং তার হাতে একটা মেডিকেল ব্যাগ ছিল। আরবের হৃদয় ধড়াম করে উঠল। সে একটা ডাক্তার লাগছিল। কি এটা সন্তানের ডাক্তার ছিল, নাকি হয়তো সন্তানের বাবা? আরব তাদের আরও স্পষ্টভাবে দেখার জন্য তার জায়গা বদলাল। তাদের কথোপকথন গম্ভীর লাগছিল। মীরার মুখে চিন্তা ছিল এবং ডাক্তার প্রত্যেক কয়েক সেকেন্ডে তার চারপাশে তাকাচ্ছিল, যেন নিশ্চিত করছে যে কেউ তাদের শুনছে না। আরব তার চা অর্ডার দিয়ে ধীরে তাদের পাশের টেবিলে বসল। তাদের কথোপকথন শোনার চেষ্টা করছিল। বৃষ্টি এবং বিদ্যুতের গর্জনের মাঝে সে শুধু টুকরোগুলোই শুনতে পাচ্ছিল। ওষুধ নিয়মিত খেয়ে যাও, ডাক্তার বলছিল। এবং পরের চেকআপে মীরা কিছু বলল যা আরব শুনতে পেল না, কিন্তু তার স্বর চিন্তিত এবং ভীত ছিল। তারপর ডাক্তার কিছু বলল যা আরবের হৃদয়কে জমিয়ে দিল। মীরা, তোমাকে সতর্ক থাকতে হবে। এই গর্ভাবস্থা সাধারণ নয়। তখন একটা তীব্র বিদ্যুৎ চমকাল এবং আরব স্পষ্টভাবে মীরার আওয়াজ শুনল। কেউ জানতে পারবে না ডাক্তার। যদি তাকে জানা যায় তো সব শেষ হয়ে যাবে। আরবের রক্ত জমে গেল। সে কার সম্পর্কে কথা বলছিল? কি সে তার সম্পর্কে, নাকি কারো আর সম্পর্কে? একটা আরও ভয়ঙ্কর চিন্তা তার মনে এলো। কি ডাক্তারই সন্তানের বাবা ছিল? হঠাৎ ডাক্তার তার ব্যাগ তুলল এবং চলে যেতে লাগল। সে আরবের পাশ দিয়ে গেল, তার দিকে না তাকিয়ে। আরব তার মুখ মেনুর পিছনে লুকিয়ে রাখল, কিন্তু চোখের কোণ থেকে সেই লোকটাকে দেখছিল। কিছু অদ্ভুত ছিল তার সম্পর্কে। আরব অনুভব করল যেন সে তাকে কোথাও দেখেছে। যখন ডাক্তার চলে গেল, আরব মীরাকে দেখল। সে একটা কোণে বসেছিল, তার মুখ হাতে ঢেকে। তার কাঁধগুলো নড়ছিল, যেন সে কাঁদছে। তার ভিতরে একটা ব্যথা উঠল। সে উঠে তার কাছে যেতে চাইল, তাকে জড়িয়ে ধরতে চাইল, জিজ্ঞাসা করতে চাইল যে কি হয়েছে। কিন্তু সে জানত যে সে এখনও তার সাথে কথা বলতে চায় না। সেই রাত বৃষ্টি তীব্র হয়ে গিয়েছিল। আরব একটা সিদ্ধান্ত নিল।
সে মীরার সাথে সরাসরি কথা বলতে পারে না, কিন্তু হয়তো সে তাকে একটা সন্দেশ পাঠাতে পারে। সে একটা নোট লিখল। যদি তুমি আমাকে সত্যি বলতে চাও তো আমাকে আজ রাত 10টায় গঙ্গার ধারে মেলো। আমি অপেক্ষা করব। সে তার বিল চোকাতে সময় নোটটাকে টাকার সাথে ছেড়ে দিল, ওয়েটারকে অনুরোধ করে যে সে এটাকে মীরার কাছে পৌঁছে দিক। রাত 10টায় আরব গঙ্গার ধারে দাঁড়িয়েছিল, বৃষ্টিতে ভেজা। আরতির আওয়াজগুলো দূর থেকে আসছিল এবং নদী দ্রুত বইছিল। সে 1 ঘন্টা অপেক্ষা করল, তারপর 2 ঘন্টা, তারপর 3। মীরা আসেনি। হতাশ হয়ে সে তার হোটেলে ফিরে গেল, পুরোপুরি ভেজা এবং ক্লান্ত। পরের সকাল সে আবার রেস্তোরাঁ যাওয়ার সিদ্ধান্ত নিল, একটা শেষ চেষ্টা করার জন্য। কিন্তু যখন সে সেখানে পৌঁছল, তাকে একটা ধাক্কা লাগল। মীরা কোথাও দেখা যাচ্ছে না। একটা আলাদা ওয়েটার তার জায়গায় কাজ করছিল। সেই মেয়েটা যে এখানে কাজ করত, মীরা। আরও ম্যানেজারকে জিজ্ঞাসা করল। ম্যানেজার কাঁধ উঁচু করল। সে আজ আসেনি, কোনো খবরও দেয়নি। আরবের হৃদয় বসে গেল। কি সে আবার অদৃশ্য হয়ে গিয়েছে? কি সে তার থেকে এত ভয় পায়? সে হতাশ হয়ে তার টেবিলে বসল। কয়েক মিনিট পর একটা যুবক ওয়েটার তার কাছে এলো এবং তার হাতে একটা ছোট খাম ছিল। স্যার, সে ধীরে বলল, মীরা ম্যাডাম বলেছিল যে যদি আপনি আসেন তো এটা আপনাকে দিই। আরব তাড়াতাড়ি খামটা খুলল। তার হাত কাঁপছিল। ভিতরে একটা ছোট কাগজ ছিল, যার ওপর লেখা ছিল। আরবের হাতে কাগজটা কাঁপছিল। মীরার সন্দেশ শুধু এটাই ছিল, আমাকে একা ছেড়ে দাও আরব, তোমার নিজের ভালোর জন্য। কোনো ব্যাখ্যা নেই, কোনো মাফি নেই, শুধু একটা সতর্কতা। কিন্তু এখন সে থামতে যাচ্ছে না। মীরার রহস্য তার মনকে জড়িয়ে ধরেছে এবং সে উত্তর না পেয়ে বারাণসী ছাড়বে না। সে সন্দেশটা তার পকেটে রাখল এবং রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে গেল, মনে একটা নতুন সংকল্প নিয়ে। আরব রেস্টুরেন্টের ম্যানেজারের অফিসের দিকে পা বাড়াল। সে হাসল এবং দরজায় হালকা করে টোকা দিল। ম্যানেজার মাথা তুলে তাকাল। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, যেন সে কিছু লুকোচ্ছে। আপনি এখানে কি চান? ম্যানেজার জিজ্ঞাসা করল। তার আওয়াজ একটু কম্পিত। আরব লক্ষ্য করল যে ম্যানেজার তাড়াতাড়ি তার ডেস্কে রাখা কিছু কাগজপত্র একটা ফাইলে লুকিয়ে দিল। সেই কাগজপত্রে সে মীরার নাম দেখেছে। এটা সংযোগ হতে পারে না। আমি মীরা সম্পর্কে জানতে চাই। আরব সরাসরি কথা বলল। আপনি তাকে কিভাবে চাকরি দিয়েছেন? তার ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন? ম্যানেজার গভীর শ্বাস নিল। দেখুন সাহেব, আমরা কারো ব্যক্তিগত বিষয়ে পড়ি না। সে একটা প্রতিশ্রুতিশীল মেয়ে, শুধু এটাই যথেষ্ট ছিল। কিন্তু আরব জানত যে এটা পুরো সত্যি নয়। কোনো রেফারেন্স, কোনো রেকমেন্ডেশন? ম্যানেজার কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ঝুঁকে তার ড্রয়ার থেকে একটা কার্ড বের করল। একটা সংস্থা তাকে পাঠিয়েছে, নারী সহায়তা কেন্দ্র। আমরা তাদের সাথে কাজ করি, প্রয়োজনীয় মহিলাদের চাকরি দিই। আরব কার্ডটা নিল। ধন্যবাদ, সে হেসে বলল, কিন্তু তার মন ঝড়ো ছিল। কি মীরাকে সহায়তার দরকার ছিল? কি সে কোনো বিপদে ছিল? সে কিভাবে এই সংস্থায় পৌঁছেছে? পরের দিন সকাল সকাল আরব নারী সহায়তা কেন্দ্রে পৌঁছল। এটা বারাণসীর পুরনো অংশে অবস্থিত একটা ছোট ভবন ছিল, যার দেয়ালগুলো হালকা হলুদ রঙের ছিল এবং দরজায় একটা সুন্দর রাঙ্গলি তৈরি ছিল। ভিতরে কয়েকটা মহিলা কাউন্টারে বসেছিল এবং দেয়ালগুলোতে মহিলাদের অধিকারের পোস্টার লাগানো ছিল। আরব রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করল, নমস্তে, কি আমি কোনো এমন ব্যক্তির সাথে কথা বলতে পারি যে মীরাকে চেনে? সে এখান থেকে রেস্তোরাঁয় কাজ করতে গিয়েছিল। রিসেপশনিস্ট তাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখল। আপনি কে? আমি একটা পুরনো বন্ধু, আরব মিথ্যা বলল। মুম্বাই থেকে আমি বারাণসীতে ছিলাম, তো ভাবলাম তার সাথে মিলি, কিন্তু সে তার রেস্তোরাঁয় পাওয়া যায়নি। রিসেপশনিস্ট কিছুক্ষণ তাকে ঘুরিয়ে দেখল, তারপর বলল, একটু অপেক্ষা করুন। সে ভিতরে গেল এবং কয়েক মিনিট পর একটা যুবতী মহিলার সাথে ফিরে এলো, যার চোখগুলো বড় বড় ছিল এবং মুখে গম্ভীরতা ছিল। আমি পদ্মা, সে বলল। মীরা সম্পর্কে আপনি কি জানতে চান? আরব তার পরিচয় দিল এবং বলল যে সে মীরার পুরনো বন্ধু। পদ্মা তাকে একটা কোণে নিয়ে গিয়ে বসার ইশারা করল। আপনি সত্যি বলছেন? সে ধীরে জিজ্ঞাসা করল, কারণ মীরা বলেছিল যে তার মুম্বাইতে কেউ নেই। আরব অনুভব করল যে তাকে সত্যি বলতে হবে। আমি তার স্বামী ছিলাম, সে স্বীকার করল। প্রাক্তন স্বামী। আমরা 3 বছর আগে আলাদা হয়েছি। পদ্মার চোখগুলো ফুলে উঠল এবং সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তো আপনি? সে ফিসফিস করে বলল, যেন কোনো রাজ বুঝে নিয়েছে। কি? আপনি আমাকে বলতে পারেন যে সে এখানে কিভাবে পৌঁছেছে? আরব জিজ্ঞাসা করল। সে মুম্বাই ছেড়ে বারাণসী কেন এসেছে? পদ্মা তার হাত মোচড়ল, যেন কিছু বলা এবং না বলার মাঝে সংগ্রাম করছে। আমি জানি না যে আমাকে আপনাকে বলা উচিত কিনা। আমি তাকে ক্ষতি করব না, আরব আশ্বাস দিল। আমি শুধু জানতে চাই যে সে ঠিক আছে কিনা। পদ্মা লম্বা শ্বাস নিল।
সে প্রায় 4 মাস আগে এখানে এসেছিল। সে বলতে শুরু করল। রাতের সময় বৃষ্টিতে ভেজা, একদম ভাঙা। তার কাছে শুধু একটা ছোট ব্যাগ ছিল। এবং এবং সে থামল। এবং কি? আরব জিজ্ঞাসা করল। তার হৃদয় দ্রুত ধড়ক ছিল। এবং একটা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। পদ্মা অবশেষে বলল। সে কাঁদছিল, খুব ভীত ছিল। আমরা তাকে আশ্রয় দিয়েছি এবং পরে রেস্তোরাঁয় চাকরি দিয়েছি। আরবের পায়ের তলা থেকে মাটি সরে গেল 4 মাস আগে। কিন্তু মীরা এখন 6 বা 7 মাসের গর্ভবতী লাগছিল। গণিত ঠিক বসছে না। কি সে কখনো বলেছে যে সে কার থেকে পালাচ্ছে? আরব জিজ্ঞাসা করল। পদ্মা মাথা নাড়ল। সে বেশি বলেনি, শুধু বলেছে যে তাকে কারো সাহায্য দরকার ছিল এবং মুম্বাইতে তার কাছে কেউ ছিল না। আরবের মনে হাজারো প্রশ্ন উঠছিল। কি আপনি জানেন যে সেই ডাক্তার কে, যে তার যত্ন নিচ্ছে? পদ্মা অবাক হয়ে তাকে দেখল। আপনাকে কিভাবে জানা? আমি তাদের রেস্তোরাঁয় দেখেছি, আরব উত্তর দিল। পদ্মা চারপাশে তাকালো, তারপর ধীরে বলল, ডাক্তার কুলদীপ অরোরা। তারা শহরের বিখ্যাত গাইনেকোলজিস্ট। কিন্তু অদ্ভুত কথা এটা যে তারা রিটায়ার্ড হয়ে গিয়েছে, তবু মীরার কেস দেখছে, প্রাইভেটে। ডাক্তার কুলদীপ অরোরা, নাম জানা ছিল। আরব অনুভব করল যে তার মাথা ঘুরছে। এই নাম সে কোথাও শুনেছে। কি আপনি তাদের খুঁজতে আমার সাহায্য করতে পারেন? আরব জিজ্ঞাসা করল। পদ্মা অনিশ্চিত লাগছিল। আমি জানি না। মীরা আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে আমি কাউকে কিছু বলবো না। আমি তাকে উত্ত্যক্ত করব না, আরব প্রতিশ্রুতি দিল। আমি শুধু ডাক্তারের সাথে কথা বলতে চাই। পদ্মা অবশেষে হ্যাঁ করল এবং তাকে একটা ঠিকানা লিখে দিল। তারা এখন এখানে থাকে, তার রিটায়ারমেন্টের পর। কিন্তু দয়া করে আমার নাম নেবেন না। আরব তার হাত চাপল। ধন্যবাদ পদ্মা। একটা শেষ প্রশ্ন। কি মীরা কখনো হাসপাতালে চেক আপ করিয়েছে? পদ্মা অদ্ভুত ব্যবহার করল, যেন সে কিছু লুকোচ্ছে। আমাকে জানা নেই। কিন্তু আরব জানত যে সে মিথ্যা বলছে। এটা গুরুত্বপূর্ণ পদ্মা। ঠিক আছে, সে হার মেনে বলল। আমি একবার তাকে শহরের প্রধান হাসপাতাল থেকে আসতে দেখেছি। কিন্তু যখন আমি জিজ্ঞাসা করেছি, তো সে বলেছে যে সে শুধু কারো সাথে মিলতে গিয়েছিল। হাসপাতাল, এটা পরের সুরাক ছিল। আরব সিদ্ধান্ত নিল যে সে প্রথমে ডাক্তার কুলদীপের সাথে মিলবে, তারপর হাসপাতাল যাবে। তাকে মীরার রহস্য বুঝতে হবে, এর আগে যে অনেক দেরি হয়ে যায়। সে পদ্মাকে ধন্যবাদ দিয়ে বাইরে বেরিয়ে এলো। এখন সে পদক্ষেপে এগোচ্ছে। সে তুরন্ত একটা অটো নিল এবং ডাক্তার কুলদীপের ঠিকানার দিকে চলল। ডাক্তারের বাড়ি বারাণসীর একটা শান্ত এলাকায় অবস্থিত ছিল, গঙ্গা নদীর কাছে। এটা একটা পুরনো কিন্তু সুন্দর বাড়ি ছিল, যার বাইরে একটা ছোট বাগান ছিল। আরব গেটটা টোকা দিল এবং কয়েক মুহূর্ত পর একটা বুড়ো লোক দরজা খুলল। ডাক্তার কুলদীপ আরোরা? আরব জিজ্ঞাসা করল। লোকটা তাকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন সে ভূত দেখেছে। আরব সিংহ? সে তোতলাতে তোতলাতে বলল। আরব স্তব্ধ হয়ে গেল। আপনি আমাকে কিভাবে চেনেন? ডাক্তার কুলদীপ তার হাত তার কপালে রাখল, যেন জ্বর অনুভব করছে। আমি আমি আপনাকে চিনে নিয়েছি। আপনার ছবিগুলো দেখেছি। কোথায়? আরব জিজ্ঞাসা করল, এখন পুরোপুরি বিভ্রান্ত। ডাক্তার গভীর শ্বাস নিল। ভিতরে আসুন, তারা বলল। আমি মীরার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমি কখনো বলবো না, কিন্তু এখন যখন আপনি এখানে আছেন, তো আপনাকে জানার অধিকার আছে। ডাক্তার কুলদীপের বাড়ি ভিতর থেকে যতটা পুরনো লাগছিল, যতটা বাইরে থেকে। প্রত্যেক জায়গায় বই ছড়ানো ছিল। দেয়ালগুলোতে মেডিকেল ডিগ্রি টাঙানো ছিল এবং একটা কোণে পুরনো মেডিকেল যন্ত্রপাতি সাজানো ছিল। আরবকে ডাক্তার তার স্টাডি রুমে বসার জন্য বলল, যেখানে একটা পুরনো কাঠের আলমারিতে ফাইল এবং মেডিকেল জার্নাল রাখা ছিল। ডাক্তার কুলদীপ তার কাপা হাতে 2 কাপ চা বানালো এবং আরবের সামনে বসল। আমি বুঝতে পারছি না। আরব চায়ের কাপ ধরতে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন এবং আপনার মীরার সাথে কি সম্পর্ক? সে ঘরটা মনোযোগ দিয়ে দেখল এবং হঠাৎ তার দৃষ্টি ডাক্তারের টেবিলে পড়ল, যেখানে অনেক ছবি ছিল। একটা ছবিতে একটা যুবতী মহিলা ছিল যে কুলদীপের সাথে দাঁড়িয়েছিল। এটা মীরা ছিল না, কিন্তু দুজনের মধ্যে অদ্ভুত সাদৃশ্য ছিল। আরবের হৃদয় ধড়াম করে উঠল। কি এটা মীরার কোনো আত্মীয় ছিল, নাকি এটা শুধু একটা সংযোগ ছিল? সে ছবিটার দিকে ইশারা করল, কিন্তু ডাক্তার তাড়াতাড়ি তাকে উল্টে দিল, যেন সে চায় না যে আরব তাকে দেখুক। ডাক্তার কুলদীপ গভীর শ্বাস নিল। আমি তোমাকে কোথা থেকে শুরু করি? আমি মীরার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে। তারা এক মুহূর্ত থামল। আমি মুম্বাইতেও প্র্যাকটিস করতাম, যেখানে আমি তোমার এবং মীরার ফার্টিলিটি ট্রিটমেন্ট করেছিলাম। আরব তার ভ্রু কুচকাল। কিন্তু আমাদের ডাক্তার তো ডাক্তার শর্মা ছিল। আমি জানি, কুলদীপ মাঝখানে টোকা দিল। আমি তাদের সাথে কাজ করতাম, তাদের ক্লিনিকে কনসালটেন্ট ছিলাম। তুমি আমাকে মনে করবে না, কিন্তু আমি তোমার অনেক টেস্ট রিপোর্ট দেখেছি।
আরবকে ঝাপসা স্মৃতি এলো। হ্যাঁ, সেখানে একটা আরও ডাক্তার ছিল যে কখনো কখনো তাদের সাথে কথা বলতো, কিন্তু সে কখনো তার নাম জিজ্ঞাসা করেনি। কিন্তু এসব বারাণসীর সাথে কিভাবে যুক্ত, আরব জিজ্ঞাসা করল। এবং মীরার গর্ভাবস্থা? ডাক্তার কুলদীপ একটা ফাইল বের করল এবং টেবিলে রাখল। মীরা একটা পরীক্ষামূলক প্রোগ্রামের অংশ ছিল। তারা ধীরে বলল, একটা গোপনীয় প্রোগ্রাম যাতে ফ্রোজেন এমব্রিওসকে গ্রহণ করা হয়। আরবের চোখগুলো ফুলে উঠল। কি, এই প্রোগ্রাম কয়েক বছর আগে শুরু হয়েছে? ডাক্তার ব্যাখ্যা করল, এর উদ্দেশ্য সেই মহিলাদের সাহায্য করা যারা সন্তান চায়। কিন্তু নিজের বা পার্টনারের স্পাম থেকে নয়, আমরা ডোনেটেড এমব্রিওস ব্যবহার করি, যেগুলোকে আইভিএফ ট্রিটমেন্টের পর অন্য দম্পতিরা ডোনেট করেছে। আরবের মাথা ঘুরছিল এবং মীরা 3 মাস আগে আমার কাছে এসেছিল। ডাক্তার বলল, সে ভীত ছিল, উদ্বিগ্ন ছিল। সে আমাকে বলেছে যে সে এই প্রোগ্রাম সম্পর্কে শুনে এসেছে এবং এতে যোগ দিতে চায়, কিন্তু মীরা আমাকে বলেছিল যে সে কখনো মা হতে পারবে না। আরাব বলল, তার আওয়াজে ব্যথা এবং বিভ্রান্তি ছিল। ডাক্তার কুলদীপ দুঃখী চোখে তাকে দেখল। মীরার ক্ষেত্রে তার ডিম্বাণুর সাথে সমস্যা ছিল, কিন্তু এমব্রিও অ্যাডপশনের সাথে সে গর্ভধারণ করতে পারত, গর্ভে সন্তানকে পালতে পারত। যদিও সেই সন্তান জেনেটিক্যালি তার না হয়। আরাব চুপ করে রইল। সে এই তথ্যকে প্রক্রিয়া করার চেষ্টা করছিল। মীরা যে বলেছিল যে সে কখনো সন্তান দিতে পারবে না, এখন একটা অচেনা সন্তানকে নিয়ে গর্ভবতী। কি আপনি জানেন যে এই এমব্রিও কার? আরব জিজ্ঞাসা করল। তার আওয়াজ কাঁপছিল। ডাক্তার কুলদীপ ইতস্তত করে বলল, এমব্রিও ডোনেশন গোপনীয় হয়। আমি আইনগতভাবে এই তথ্য দিতে পারি না। কিন্তু আরবের মুখে ব্যথা দেখে ডাক্তারের হৃদয় গলে গেল। আমি শুধু এটাই বলতে পারি যে এমব্রিও মুম্বাইয়ের একটা ধনী এবং প্রভাবশালী মহিলার ছিল, এবং এই রাজ কখনো বাইরে আসা উচিত নয়। অনেক কিছু দাওয়ে আছে, টাকা, প্রভাব, প্রতিষ্ঠা। আরব ডাক্তারের চোখে তাকালো। তার মনে একটা নতুন চিন্তা উঠল। কি মীরাকে হুমকি দেওয়া হচ্ছে? ডাক্তার কুলদীপ চোখ ঝাপসা করল এবং তারপর ধীরে মাথা নাড়ল। আমি পুরোপুরি জানি না, কিন্তু হ্যাঁ, আমাকে মনে হয় সে প্রায়ই ভীত থাকত, কারো আশার ভয়। একবার সে আমাকে বলেছে যে যদি তারা জেনে যায় তো সে এবং সন্তান দুজনেই বিপদে আছে। তারা কে? আরব জিজ্ঞাসা করল। আমি জানি না, ডাক্তার স্বীকার করল। কিন্তু মীরা তার নামও বদলে ফেলেছে তার পরিচয় লুকানোর জন্য। সে আমার সাথে সবসময় আলাদা আলাদা জায়গায় মিলত, কখনো ক্লিনিকে নয়। আরবের হৃদয় দ্রুত ধরছিল। মীরা বিপদে ছিল এবং এখন সে হয়তো বিপদে ছিল, কিন্তু সে তাকে ছেড়ে যেতে পারে না। ডাক্তার, আমাকে তার সাথে মিলতে হবে। আরব বলল, আপনি আমাকে বলতে পারেন যে সে কোথায় আছে? ডাক্তার কুলদীপ মাথা নাড়ল। সে আমাকে তার ঠিকানা বলেনি। সে রেস্তোরাঁয়ও যাবে না এখন। সে জানে যে তুমি তাকে খুঁজছ। আরব হতাশ হয়ে গেল। আমি কি করব? ডাক্তার কুলদীপ এক মুহূর্ত চিন্তা করল। তারপর তার ডেস্ক থেকে একটা কাগজ বের করল। মীরা কাল সকালে তার চেকআপের জন্য আসছে আমার পুরনো বন্ধুর ক্লিনিকে। এই ঠিকানা আছে, যদি তুমি সেখানে যাও তো হয়তো তার সাথে মিলতে পারবে। আরব কাগজটা নিল। তার হাত কাঁপরোহা ছিল। ধন্যবাদ ডাক্তার। সে উঠতে লাগল, কিন্তু তারপর থেমে গেল। একটা আরও প্রশ্ন, কি মীরা ঠিক আছে? সন্তান ঠিক আছে? ডাক্তারের চোখে চিন্তা ঝলকল। গর্ভাবস্থা একটু জটিল আছে। মীরাকে বিশ্রামের দরকার আছে, চাপ থেকে দূরে থাকার দরকার আছে। গতবার তার ব্লাড প্রেশার খুব বেশি ছিল। আরব চোখ বন্ধ করল। সে এখন আরও বেশি চিন্তিত ছিল। মীরার নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, এসব তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদিও সন্তান তার না হোক। আরব, ডাক্তার কুলদীপ বলল। তাদের আওয়াজ এখন গম্ভীর ছিল। একটা আরও কথা আছে যা তোমাকে জানতে হবে। এই প্রোগ্রাম যার তহতে মীরা গর্ভবতী হয়েছে, এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। অনিয়মিততা এবং মনমানির অভিযোগের পর সরকার এটাকে বন্ধ করিয়ে দিয়েছে। আরব চমকে তাদের দেখল। কি মানে? এর মানে হল যে প্রযুক্তিগতভাবে যা মীরা করেছে সেটা আইনি নয়। আমরা দুজনেই বিপদে আছি। আরবের মুখ শুকিয়ে গেল। এখন সে বুঝল যে মীরা কেন এত ভীত ছিল, কেন লুকোচ্ছে। সে শুধু কারো থেকে নয়, বরং আইন থেকেও পালাচ্ছে। ডাক্তার কুলদীপ উঠল এবং তার আলমারির দিকে গেল। আমাকে তোমাকে আরও কিছু দেখাতে হবে, তারা বলল। তারা একটা ফাইল নিয়ে ফিরল এবং তাকে আরবকে দিল। এটা মীরার আল্ট্রাসাউন্ড, হয়তো তুমি দেখতে চাইবে। আরব ফাইলটা খুলল এবং ভিতরে একটা আল্ট্রাসাউন্ডের ছবি দেখল। একটা ছোট জীব, একটা ছোট জীবন এখনো আকার নিচ্ছে। আরবের চোখ ভরে এলো। যদিও এই সন্তান তার না হোক, তাকে দেখে তার ভিতরে কিছু নাড়া দিল। তখন তার দৃষ্টি আল্ট্রাসাউন্ডের নিচের দিকে গেল, যেখানে তারিখ লেখা ছিল। সেটা মোছা ছিল, জেনে শুনে মোছা হয়েছে, এবং নিচে একটা নাম ছিল যা পড়ার জন্য খুব ঝাপসা ছিল। এই নাম আরব ইশারা করল। কি এটা?
ডাক্তার কুলদীপ হঠাৎ অস্বস্তিকর হয়ে গেল। আমাকে জানা নেই, এই আল্ট্রাসাউন্ড আমাকে মীরা দিয়েছে কোনো অন্য ক্লিনিক থেকে। আমি এটাকে বেশি মনোযোগ দিয়ে দেখিনি, কিন্তু আরব অনুভব করল যে তারা কিছু লুকোচ্ছে। আমাকে সেই ক্লিনিকের নাম দরকার, সে বলল, যেখানে এই আল্ট্রাসাউন্ড করা হয়েছে। ডাক্তার এক মুহূর্ত সংগ্রাম করল, তারপর হার মেনে নিল। লাইফ হোপ মেডিকেল সেন্টার, 80 ঘাটের কাছে। আরব আল্ট্রাসাউন্ডটা তার পকেটে রাখল এবং উঠে দাঁড়াল। ধন্যবাদ ডাক্তার, আপনি জানেন না যে আপনি আমার কত সাহায্য করেছেন। যেই সে যাওয়ার জন্য ঘুরল, ডাক্তার কুলদীপ তার হাত ধরল। আরব, সতর্ক থাকো। এটা শুধু একটা সন্তানের সম্পর্কে নয়, এতে অনেক কিছু দাওয়ে আছে। টাকা, ক্ষমতা, প্রতিষ্ঠা, এবং কেউ এই রাজকে বাইরে আসা থেকে আটকানোর জন্য কিছু করতে পারে। আরব গম্ভীরভাবে মাথা নাড়াল এবং বাইরে বেরিয়ে গেল। তার পরের লক্ষ্য ছিল লাইফ হোপ মেডিকেল সেন্টার। সে মীরার রাজকে উন্মোচন করার জন্য একটা পদক্ষেপ আরও এগিয়েছে। ক্লিনিক একটা ছোট ভবন ছিল, পরিষ্কার কিন্তু অনানুষ্ঠানিক। আরব রিসেপশনে গিয়ে বলল, নামাস্তে, আমি মীরা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। সে এখানে চেকআপের জন্য এসেছিল। রিসেপশনিস্ট তাকে দেখল এবং চোখ ঝাপসা করল। আপনি কে? আমি তার ভাই, আরব মিথ্যে বলল। আমি তার মেডিকেল রেকর্ড নিতে এসেছি। সে অন্য শহরে যাচ্ছে। রিসেপশনিস্ট তার কম্পিউটারে কিছু টাইপ করল। আমাকে এখানে কোনো মীরা পাওয়া যাচ্ছে না। আরব ভাবল, হয়তো সে তার নাম বদলে ফেলেছে। কি আপনি আবার দেখতে পারেন? সে গর্ভবতী, হয়তো 6 মাস। রিসেপশনিস্ট মাথা নাড়ল। আমাকে দুঃখিত, কিন্তু আমরা সঠিক নাম এবং পরিচয় ছাড়া কোনো তথ্য দিতে পারি না। আরব হতাশ হয়ে গেল। সে তার কার্ড দিল। যদি আপনাকে কিছু জানা যায় তো দয়া করে আমাকে বলুন। সে বাইরে যাওয়ার জন্য ঘুরল। তখন একটা নার্স তাকে আটকাল। শুনুন, সে ধীরে বলল, চারপাশে দেখতে দেখতে। তার এখানে কোনো রেকর্ড নেই, শুধু একটা আন্তর্জাতিক কাগজ আছে, এবং সেটাও জাল। আরব তাকে দেখল। তার হৃদয় দ্রুত ধড়কছিল। কি আপনি আমাকে বলতে পারেন যে ডাক্তারের নাম কি? নার্স তার ঠোঁট কামড়াল, তারপর ফিসফিস করে বলল, ডাক্তার কুলদীপ অরোরা, তারাই ইনচার্জ ছিল। আরবের জন্য এটা একদম নতুন মোড় ছিল না। সে আগে থেকেই জানত। কিন্তু তারপর নার্স কিছু বলল যা তাকে নাড়া দিল। তারাই ডাক্তার যাদের আপনি আগেও ভাড়া করেছিলেন। বছর আগে? আমি ডাক্তার কুলদীপকে কখনো ভাড়া করিনি, আরব নার্সকে বলল, তার আওয়াজে অবাক। আপনি কি কথা বলছেন? নার্স চারপাশে দৃষ্টি দিল, তারপর তাকে একটা নির্জন করিডোরে নিয়ে গেল। দেখুন, আমি এখানে আমার চাকরি হারানোর ঝুঁকি নিচ্ছি, সে ফিসফিস করে বলল। কিন্তু আমাকে মনে হয় যে আপনাকে সত্যি জানতে হবে। আমি গত 5 বছর থেকে ডাক্তার কুলদীপের সাথে কাজ করছি, এবং আমি আপনার ফাইল দেখেছি। আরবের কপাল চাপে ঝুর্রি ভরে গেল। তাকে মনে পড়ছে না যে সে কখনো ডাক্তার কুলদীপকে ভাড়া করেছে। ডাক্তার বলেছিল যে তারা ডাক্তার শর্মার সাথে কাজ করত, কিন্তু ভাড়া করার কি মানে? কিছু অদ্ভুত ছিল। নার্সের মুখে একটা অদ্ভুত ভাব ছিল, যেন সে আরও কিছু জানে যা সে বলতে চায় না। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল এবং তার হাত একটু কাঁপছিল। কি সে কারো থেকে ভয় পাচ্ছে, নাকি সে মিথ্যে বলছে? ফাইল? আরব জিজ্ঞাসা করল, কোন ফাইল? নার্স তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। এটা কপি, আসল নয়। কিন্তু দেখুন, এটা মীরার ফাইল থেকে। আরব কাগজটা খুলল এবং তার হাত কাঁপতে লাগল। এটা একটা ফর্ম ছিল যার উপর স্পষ্ট শব্দে লেখা ছিল ইমপ্লান্টেশনের জন্য সম্মতি ফর্ম, এবং সবচেয়ে উপরে 2টো নাম ছিল, এক্স সোরোগেট মীরা সিংহ এবং স্পাম ডোনার আরব সিংহ। আরবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটা কিভাবে সম্ভব? সে তোতলাতে বলল, আমি কখনো স্পাম ডোনেট করিনি। নার্স সহানুভূতি দিয়ে তাকে দেখল। 3 বছর আগে যখন আপনি এবং মীরা ফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছিলেন, তখন আপনি অনেক টেস্ট দিয়েছিলেন। তার মধ্যে একটা স্পার্ম স্যাম্পল ছিল। কি আপনাকে মনে আছে? আরব মাথা নাড়ল। হ্যাঁ, তাকে মনে ছিল। ডাক্তার শর্মা বলেছিল যে তারা তার স্পার্মের কোয়ালিটি চেক করবে। সাধারণত এমন স্যাম্পল টেস্টের পর নষ্ট করে দেওয়া হয়। নার্স আরও বলল, কিন্তু কখনো কখনো তাদের সেভও করা হয়, যদি তারা ভালো কোয়ালিটির হয়, বিশেষ কেসের জন্য। আরবকে বিশ্বাস হচ্ছে না। আপনি বলছেন যে আমার স্পার্ম আমার অনুমতি ছাড়া? আমাকে ভয় হচ্ছে যে এমনই হয়েছে। নার্স বলল, ডাক্তার কুলদীপ একটা বিশেষ প্রোগ্রাম চালাত, খুব গোপনীয়, খুব দামি। তারা ধনী ক্লায়েন্টদের জন্য বিশেষ এমব্রিও তৈরি করত। আরবের মনে সবকিছু ঘুরছিল। মীরার সন্তান কি সেটা তার ছিল? সে খুশি হওয়া উচিত ছিল, কিন্তু সে শুধু শক ছিল, রাগে ভরা ছিল। তার সাথে প্রতারণা হয়েছে। তার অনুমতি ছাড়া তার জেনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এবং মীরা? আরব জিজ্ঞাসা করল,
কি সে এতে জড়িত ছিল? নার্স কাঁধ উঁচু করল। আমাকে জানা নেই। সে ৩ মাস আগে এখানে এসেছিল, আগে থেকে গর্ভবতী। সে বলেছে যে তাকে ডাক্তার কুলদীপ রেফার করেছে। আমরা তার আল্ট্রাসাউন্ড করেছি, কিন্তু তারপর সে আর কখনো আসেনি। আরবের মনে হাজারো প্রশ্ন উঠছিল। যদি সন্তান তার হয়, তো মীরা তাকে কেন বলেনি? সে লুকোচ্ছে কেন? এবং সেই তারাকে, যাদের থেকে সে ভয় পাচ্ছে? ধন্যবাদ। আরব নার্সকে বলল, আপনি আমার অনেক সাহায্য করেছেন। নার্স তার হাত ধরল। সতর্ক থাকুন, সে সতর্ক করে বলল। এসব খুব বিপজ্জনক। যদি ভুল লোকদের জানা যায় যে আমি আপনার সাথে কথা বলেছি তো? আরব তাকে আশ্বাস দিল যে সে কাউকে বলবে না, এবং ক্লিনিক থেকে বাইরে বেরিয়ে গেল। তার হৃদয় ধড়ক ছিল এবং মন ঘুরছিল। তাকে এখন মীরার সাথে মিলতে হবে, যে কোনো উপায়। সে তার হোটেলে ফিরল এবং তার পরের রণনীতির উপর চিন্তা করতে লাগল। যদি ডাক্তার কুলদীপ ঠিক বলে, তো মীরা কাল সকালে চেকআপের জন্য আসবে। এটা তার কাছে তার সাথে মিলার শেষ সুযোগ ছিল। সেই সন্ধ্যায় যখন আরব তার হোটেলের ঘরে ছিল, দরজায় একটা টোকা হলো। সে দরজা খুলল এবং একটা ফর্মাল স্যুটে একটা লোককে দেখল। আরব সিংহ। লোকটা জিজ্ঞাসা করল, হ্যাঁ, আমার নাম বিকাশ শর্মা। লোকটা বলল, একটা বিজনেস কার্ড দিয়ে। আমি একটা উকিল, কি আমি ভিতরে আসতে পারি? আরব তাকে ভিতরে আসতে দিল, যদিও সে অবাক ছিল। আমি মীরা দেবীর প্রতিনিধিত্ব করি, বিকাশ বলল, তার ব্রিফকেস খুলতে খুলতে। আমাকে আপনাকে এটা দেওয়ার জন্য বলা হয়েছে। সে একটা আইনি দস্তাবেজ আরবকে দিল। আরব এটাকে পড়ল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা একটা রেস্ট্রেনিং অর্ডার ছিল। মীরা দাবি করছে যে সে তার থেকে কমপক্ষে 500 মিটার দূরে থাকুক। এটা কি মজাক? আরব রাগে বলল। বিকাশ তার গলা পরিষ্কার করল। আমার ক্লায়েন্ট বলেছে যে আপনি তার পিছু করছেন এবং তাকে উত্ত্যক্ত করছেন। সে এখন তার জীবন শান্তিতে জীবনযাপন করতে চায়। আমি তার স্বামী ছিলাম, আরব বলল। আমি তার সাথে শুধু কথা বলতে চাই। প্রাক্তন স্বামী, বিকাশ সংশোধন করল। এবং তাকে এখন আপনার সাথে কথা বলতে চায় না। যদি আপনি এই অর্ডারের লঙ্ঘন করেন, তো আপনাকে গ্রেফতার করা যেতে পারে। আরব দস্তাবেজটা তার হাত থেকে নিল ক্রোধে কাঁপতে কাঁপতে। মীরা এমন কেন করবে? বিকাশের মুখ একটু নরম হল। দেখুন, আমাকে জানা নেই যে আপনি দুজনের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি আপনাকে একটা মানুষ হিসেবে বলছি। সে খুব চাপে আছে। কাল তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর। আরবের হৃদয় ধারাম করে উঠল। কি, সে ঠিক তো আছে? বিকাশ মাথা নাড়ল। এখন সে স্থির, কিন্তু ডাক্তাররা বলেছে যে তাকে বিশ্রামের দরকার আছে। তার গর্ভাবস্থা ঝুঁকিতে আছে। আরব দস্তাবেজটা টেবিলে রাখল এবং জানালার কাছে চলে গেল। বাইরে বারাণসীর রাত গভীর হচ্ছে। গঙ্গায় দিয়া ভাসছে। তার থেকে একটা কথা বলুন, সে অবশেষে বলল। বলুন যে আমি তার খুশির জন্য এখান থেকে চলে যাব, কিন্তু আগে আমাকে সত্যি জানতে হবে। শুধু একবার আমাকে তার সাথে কথা বলতে দিন। বিকাশ গভীর শ্বাস নিল। আমি আপনার সন্দেশ পৌঁছে দেব, কিন্তু আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারি না। উকিল চলে গেল এবং আরব একা রইল। তার হাতে এখনও সেই কাগজ ছিল, যার ওপর তার নাম ছিল স্পার্ম ডোনার আরব সিংহ। কি এটা সত্যি ছিল? কি সন্তান তার ছিল? এবং যদি হ্যাঁ, তো মীরা তাকে কেন বলেনি? আরব সিদ্ধান্ত নিল যে সে আর অপেক্ষা করতে পারে না। রেস্ট্রেনিং অর্ডার সত্ত্বেও তাকে মীরার সাথে মিলতেই হবে। তাকে সত্যি জানতে হবে। পরের সকাল সে তাড়াতাড়ি উঠল এবং ডাক্তার কুলদীপের বন্ধুর ক্লিনিকে পৌঁছল। সে একটা গাড়ির পিছনে লুকিয়ে গেল এবং অপেক্ষা করতে লাগল। 1 ঘন্টা পর একটা ট্যাক্সি এসে থামল এবং মীরা তা থেকে বাইরে এলো। সে আগের থেকে অনেক বেশি ক্লান্ত এবং উত্ত্যক্ত লাগছিল। তার মুখে চিন্তার গভীর রেখা ছিল। আরব তার হৃদয়কে শক্ত করল এবং বাইরে এলো। মীরা, সে ধীরে বলল। মীরা তাকে দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরব, তুমি এখানে কি করছো? তোমাকে উকিলের থেকে আইনি নোটিশ পাওয়া যায়নি? পেয়েছি, আরব বলল। কিন্তু আমাকে তোমার সাথে কথা বলতে হবে, শুধু একবার, তারপর আমি চলে যাব, প্রতিশ্রুতি করছি। মীরা চারপাশে দেখল, যেন সে কারো আশার থেকে ভয় পাচ্ছে। আমরা এখানে কথা বলতে পারি না, সে তাড়াতাড়ি বলল। এখান থেকে যাও প্লিজ। সন্তান আমার? আরব সরাসরি জিজ্ঞাসা করল। মীরা স্তব্ধ হয়ে গেল। তার চোখ ফুলে উঠল এবং সে তার হাত তার পেটে রাখল, যেন সন্তানকে রক্ষা করছে। তোমাকে কিভাবে জানা? আমাকে সব জানা মীরা, আরব বলল। প্রোগ্রাম সম্পর্কে, ডাক্তার কুলদীপ সম্পর্কে, আমার স্পার্ম সম্পর্কে। আমাকে শুধু এটা বুঝতে পারছি না যে তুমি আমাকে বললে না কেন। মীরার চোখ ভরে এলো। তুমি বুঝবে না, সে বলল। আকি আওয়াজ কাঁপছে। তোমাকে জানা নেই যে আমি কোন চাপে আছি। আরব তার কাছে গেল। তুমি আমাকে বলো, আমি বুঝব। তখন ক্লিনিক থেকে ডাক্তার কুলদীপ বাইরে এলো। তারা আরব এবং মীরাকে দেখল এবং দ্রুত তাদের কাছে এলো। তুমি এখানে কি করছো? তারা আরবকে জিজ্ঞাসা করল। কি তুমি না জানো যে এটা কত বিপজ্জনক? আমাকে সত্যি জানতে হবে, আরব বলল। এবং আমাকে মনে হয় যে আপনি দুজন আমার থেকে কিছু লুকোচ্ছেন। ডাক্তার কুলদীপ মীরার দিকে দেখল, যে এখন কাঁদছিল। তোমাকে তাকে বলতে হবে, তারা বলল।
সে জানার যোগ্য। মীরা তার চোখ মুছল এবং আরবের দিকে দেখল। ঠিক আছে, সে বলল, আমি তোমাকে সব বলে দেব, কিন্তু এখানে নয়। তারা একটা কাছের ক্যাফেতে গেল, যেখানে কেউ তাদের চেনে না। একটা কোণের টেবিলে বসে চায়ের কাপের পিছনে মীরা বলা শুরু করল। হ্যাঁ, সন্তান তোমার, সে স্বীকার করল। কিন্তু তোমার অনুমতি ছাড়া এমন হয়েছে। আমাকে এর জন্য মাফ করো আরব। কিন্তু কেন? আরব জিজ্ঞাসা করল। তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, বলেছিলে যে তুমি কখনো সন্তান দিতে পারবে না। তারপর এসব কেন? মীরা গভীর শ্বাস নিল। কারণ যখন আমি তোমাকে ছেড়েছিলাম, তখন আমাকে সত্যি মনে হয়েছে যে আমি কখনো মা হতে পারব না। কিন্তু তারপর আমাকে এই প্রোগ্রাম সম্পর্কে জানা হয়েছে, এমব্রিও অ্যাডপশন, এবং তখন তার আওয়াজ ভেঙে গেল। আরব তার হাত ধরল, এবং তখন কি? মীরা তার চোখে দেখল। তার চোখে চোখের জল ছিল এবং তার ঠোঁট কাঁপছিল। তখন তোমার দাদা আমার সাথে যোগাযোগ করল। সে বলল, আমার দাদা? আরবের আওয়াজ অবাক হয়ে ভরে গেল। তার দাদা রঘুবীর সিংহ মুম্বাইয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল। কড়া স্বভাবের, পুরনো চিন্তার এবং পরিবারের ঐতিহ্যের প্রতি অত্যধিক সমর্পিত। কিন্তু আরবকে বিশ্বাস হচ্ছে না যে তারা মীরার সাথে যোগাযোগ কেন করবে। তারা তো মীরার সাথে কখনো মিলেনি। হ্যাঁ, তোমার দাদা, মীরা বলল, তার চা দেখতে দেখতে। কিছু অদ্ভুত ছিল তার ব্যবহারে। সে বারবার ক্যাফের দরজার দিকে দেখছিল, যেন কারো আসার অপেক্ষা করছে, নাকি কারো থেকে ভয় পাচ্ছে। তার হাত একটু কাঁপছিল এবং সে তার সিটে অস্বস্তিকর লাগছিল। আরব লক্ষ্য করল যে যখনই কোনো ব্যক্তি ক্যাফেতে প্রবেশ করে, মীরার শরীর চাপে শক্ত হয়ে যায়। তারপর যখন সে দেখে যে সেটা কোনো অচেনা, তো স্বস্তিতে শ্বাস নেয়। তারা আমাকে তখন কল করল যখন আমি মুম্বাই ছেড়ে দিল্লি যাচ্ছিলাম। তারা সব জানত, আমাদের বিয়ে সম্পর্কে, আমাদের আলাদা হওয়ার সম্পর্কে এবং আমার সমস্যা সম্পর্কেও। কিন্তু তারা তোমাকে কিভাবে জানত? আমরা তো তাদের কখনো বলিনি যে আমরা বিয়ে করতে যাচ্ছি। আরব জিজ্ঞাসা করল, এখনও বিভ্রান্ত। মীরা ভরল। তারা একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করেছিল, তোমার প্রত্যেক পদক্ষেপে নজর রাখার জন্য, তোমার প্রত্যেক সিদ্ধান্তে। তারা সব জানত আরব, তোমার লালন পালনের পর থেকে। আরবকে তার দাদার কড়া দৃষ্টি মনে পড়ল, তাদের কন্ট্রোলিং স্বভাব, প্রত্যেক ছোট জিনিসে হস্তক্ষেপ। কিন্তু এটা তো সীমা ছাড়িয়ে গিয়েছে। এবং তারা তোমার থেকে কি চেয়েছে? মীরা তার চোখ বন্ধ করল, যেন সেই কথোপকথনকে স্মরণ করছে। তারা চেয়েছে যে সিংহ পরিবারের বংশ এগিয়ে যাক। তারা বলেছে যে তাদের জানা ছিল যে আমি সন্তান দিতে পারি না, এবং এটাই কারণ ছিল যে তোমার আমাকে ছেড়ে দেওয়া। কিন্তু আমি তোমাকে ছেড়ে দিইনি। আরব মাঝখানে টোকা দিল, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আমি জানি, মীরা শান্তভাবে বলল। কিন্তু আমি তোমার দাদাকে সত্যি বলিনি। আমি তাদের বলতে দিয়েছি যা তারা ভাবছিল। আরব তার মাথা নাড়ল। এখনও সবকিছু বোঝার চেষ্টা করছে। তারপর কি হয়েছে? তারা আমাকে একটা প্রস্তাব দিয়েছে, মীরা বলল। তার আওয়াজ এখন ধীরে ছিল। তারা জানত যে ডাক্তার কুলদীপ এই বিশেষ প্রোগ্রামকে চালায়। তারা চেয়েছে যে আমি এতে অংশ নিই। তারা ডাক্তারকে জিজ্ঞাসা করেছে যে কি তোমার স্পার্ম স্যাম্পল থেকে এমব্রিও তৈরি করা যায় এবং তারপর আমার মধ্যে ইমপ্লান্ট করা যায়। আরবের মনে সবকিছু ঘুরছিল। আমার দাদা এসব করেছে আমার অনুমতি ছাড়া। মীরা তার চোখের জল মুছল। তারা বলেছে যে তারা সিংহ পরিবারের নামকে এগিয়ে নিতে চায়, কিন্তু তোমরা তাদের একমাত্র নাতি যে এখনও সন্তান জন্মাতে পারো। সে শেষ শব্দ ধীরে বলল, যেন তাদের বলাও ব্যথাদায়ক হয়। এবং তুমি হ্যাঁ করে দিয়েছ? আরব জিজ্ঞাসা করল। তার আওয়াজে অবিশ্বাস ছিল। মীরার চোখের জল এখন খোলামেলা বইছে। আমি করতে চাইনি আরব। আমি তোমার সাথে এমন প্রতারণা করতে চাইনি। কিন্তু তারপর কি? তারপর আমার মা অসুস্থ হয়ে পড়ল, মীরা বলল। তার আওয়াজ ভাঙছে। ক্যান্সার স্টেজ 4। ডাক্তাররা বলেছে যে তাদের বিদেশে চিকিৎসার দরকার, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। তোমার দাদা সব কিছু পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে, যদি আমি তাদের কথা মেনে নিই। আরব তার চোখ বন্ধ করল। সে মীরার মাকে মিলেছে, একটা সাধারণ মহিলা যে তার মেয়েকে খুব ভালোবাসে। তারা এখন কেমন আছে? সে ধীরে জিজ্ঞাসা করল। ভালো, মীরা বলল। চিকিৎসা কাজ করছে, কিন্তু তারা এখনও ভালোতে ফিরতে পারে না। তারা সিঙ্গাপুরে আছে রিকাভারির জন্য। আরব মীরা হাত ধরল। সে বুঝতে পারছিল যে সে কেন হ্যাঁ বলবে। তার মায়ের জন্য, তার পরিবারের জন্য সে কিছু করতে পারে। কিন্তু তুমি বারাণসীকে কেন আছো এবং তুমি আমার থেকে লুকোচ্ছ কেন? মীরা চারপাশে দেখল, তারপর আরবের কাছে ঝোঁকল। কারণ তোমার দাদা একটা শর্ত রেখেছে। সে ফিসফিস করে বলল, আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে।
আমাকে কাউকে বলতে হবে না যে সন্তান কার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে সিংহ পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না। কেন? আরব জিজ্ঞাসা করল। তারা চেয়েছে যে বংশ এগিয়ে যাক, কিন্তু তারপরও তারা সন্তানকে লুকোতে চেয়েছে। মীরা মাথা নাড়ল। না, তারা সন্তানকে লুকোতে চায় না, তারা আমাকে লুকোতে চায়। তারা তার উইল বদলে দিয়েছে আরব, তারা সবকিছু আমার এবং সন্তানের নামে করে দিয়েছে, কিন্তু শুধু তখন যতক্ষণ আমি তোমার থেকে দূরে থাকি। আরবকে এখন বুঝতে পারছে। তার দাদা চান না যে তাকে সন্তান সম্পর্কে জানা যায়, কারণ তারা জানে যে সে তাদের আটকাবে। তারা চায় যে সন্তান তাদের সম্পত্তির উত্তরাধিকারী হোক, কিন্তু তাদের শর্তে। কিন্তু তারা এমন কেন করবে? তারা সবসময় বলেছে যে তারা আমাকে তার উত্তরাধিকারী বানাবে। মীরা গভীর শ্বাস নিল। কারণ তারা তোমার চিন্তার সাথে একমত নয় আরব। তারা জানে যে তুমি তাদের কোম্পানিকে আলাদাভাবে চালাবে, নতুন চিন্তার সাথে। তারা চায় যে সন্তান তাদের মতো বড় হোক, তাদের মূল্যের সাথে। আরবের ভিতরে রাগের লোহর উঠল। তার দাদা তার পিঠের পিছনে এমন চাল চালছে, তার জীবনের সাথে, তার ভবিষ্যতের সাথে খেলছে। কিন্তু এখন তুমি এখানে আছো, মীরা চালিয়ে গেল, এবং যদি তাদের জানা যায় যে আমি তোমাকে সত্যি বলে দিয়েছি, তো তারা আমার সাহায্য বন্ধ করে দেবে। আমার মায়ের চিকিৎসা তারা হুমকি দিয়েছে আরব। আরব তার মুষ্টি কষল। তারা এমন করতে পারে না, আমি তাদের এমন করতে দেব না। মীরা তার হাত ধরল। তুমি বুঝছ না, তারা সিংহ গ্রুপের মালিক, তাদের কাছে উকিল আছে, টাকা আছে, ক্ষমতা আছে। আমি তোমার এবং তাদের মধ্যে আসতে চাই না। তো তুমি আমাকে সেই রেস্তোরাঁয় অগ্রাহ্য করেছিলে, তাই? আরব জিজ্ঞাসা করল। মীরা মাথা নাড়ল। আমাকে তোমাকে দেখে অবাক হয়েছে। আমাকে জানা নেই যে তুমি বারাণসীতে এছো। আমি ভেবেছিলাম যে তুমি মুম্বাইতেই থাকবে। যখন আমি তোমাকে দেখলাম তো আমি ভয় পেয়ে গেলাম, যদি তোমার দাদাকে জানা যায় যে তুমি আমাকে মিলেছ। আরব তার হাত তার গালে রাখল। মীরা, তোমাকে আমাকে বলা উচিত ছিল। আমরা মিলে এর সমাধান বের করতে পারতাম। মীরা তার চোখ বন্ধ করল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আরব। তোমার দাদা খুব শক্তিশালী, এবং তারা আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে। তো এখন কি করব? আরব জিজ্ঞাসা করল। মীরা কিছু বলতে যাচ্ছিল যে তার ফোন বেজে উঠল। সে স্ক্রিনটা দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা, সে ফিসফিস করে বলল, কে? তোমার দাদার উকিল? মীরা বলল, আমাকে এখন যেতে হবে। না মীরা, আরব বলল, তার হাত ধরে। আমরা মিলে এর সাথে লড়ব। মীরা তার দিকে ব্যথা ভরা দৃষ্টিতে দেখল। তুমি বুঝছ না আরব, আমি সেই উইলে সই করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি সেই পরিবারের সম্পত্তি থেকে দূরে রাখব, যদি তোমার দাদাকে জানা যায় যে আমি এমন করেছি যাতে সে তোমার পরিবার থেকে দূরে থাকে। আরব অবাক হয়ে গেল। কি মানে? তুমি আমার পরিবার থেকে পরিবারের সম্পত্তিকে দূরে রাখার জন্য এসব করছো? মীরার চোখের জল এখন খোলামেলা বইছে। হ্যাঁ, সে সুবক্তে বলল। তোমার দাদা বলেছে যে যদি আমি অস্বীকার করি, তো তারা তোমার ভাই রোহানকে উত্তরাধিকারী বানিয়ে দেবে, যাকে তুমি পছন্দ করো না। তারা বলেছে যে রোহান তাদের মতো, এবং সে কোম্পানিকে তাদের ইচ্ছা অনুসারে চালাবে। আমি চাইনি যে তোমার পরিবারের ধন কোনো এমন ব্যক্তির কাছে যাক যে তোমার মূল্যের বিপরীত। আরব স্তব্ধ হয়ে গেল। মীরা তার জন্য এত কিছু করেছে, তার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে, তার পরিচয় লুকিয়ে ফেলেছে, এবং এসব শুধু তাই যাতে তার পরিবারের ধন সঠিক হাতে থাকে। আমি তোমাকে কখনো মাফ করতে পারব না, আরব ধীরে বলল। মীরার চোখ ব্যথায় ভরে গেল। আমি জানি, সে বলল, আমি তোমার সাথে প্রতারণা করেছি। না, আরব বলল, তার চোখের জল মুছতে মুছতে। আমি তোমাকে কখনো মাফ করতে পারব না, কারণ তুমি আমাকে আগে বলনি। তুমি আমার জন্য এত কিছু করেছ, এবং আমি তোমাকে কখনো বুঝিনি। মীরার ঠোঁট কাঁপতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে আরব, আমাকে যেতে হবে। আরব আমাকে খুঁজছে। আরব তার হাত ধরল। আমরা একসাথে পালাতে পারি। মীরা, আমি তোমাকে এবং সন্তানকে নিরাপদ রাখব। মীরা তার মাথা নাড়ল। তার চোখ হতাশায় ভরা ছিল। তারা আমাদের যে কোনো জায়গায় খুঁজে বের করবে। আরব, তোমার দাদার কাছে প্রত্যেক জায়গায় লোক আছে। আরব তার ফোন বের করল এবং কিছু টাইপ করল। আমি আমার উকিলকে ডাকছি। আমরা এর কোনো সমাধান বের করব। সে এখন তার উকিলের সাথে কথা বলছিল যে মীরার ফোন আবার বেজে উঠল। এবার সে ফোন তুলতে বাইরে গেল। যখন সে ফিরল তো তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। কি হয়েছে? আরব জিজ্ঞাসা করল। তোমার দাদা? মীরা ধীরে বলল, তারা তার উইল বদলে দিয়েছে আবার। আরব তার দিকে দেখল প্রশ্নবোধক দৃষ্টিতে। সব সম্পত্তি এখন কার নামে জানো? মীরা বলল, তার আওয়াজ কাঁপছে। আরব সিংহা জুনিয়র, আরব সিংহা জুনিয়র। আরবের আওয়াজ অবাক হয়ে ভরে গেল। তার দাদা তার পুরো সম্পত্তি তার অজন্মা ছেলের নামে করে দিয়েছে, একটা এমন সন্তানের নামে যার এখনো জন্মও হয়নি।
আরব তার দাদার চাল বুঝতে পারল। এটা শুধু সিংহ পরিবারের নামকে এগিয়ে নেওয়ার ব্যাপার নয়, এটা তাদের উত্তরাধিকারকে নিয়ন্ত্রণ করার, তাকে তার ইচ্ছা অনুসারে চালানোর প্রচেষ্টা ছিল। এখানে তার মৃত্যুর পরেও মীরা গভীর শ্বাস নিল এবং তার চোখ বন্ধ করল। সে ক্যাফের জানালা থেকে বাইরে দেখছিল, যেখানে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আরব লক্ষ্য করল যে তার হাত একটু কাঁপছে এবং তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছে। কিছু অদ্ভুত ছিল। মীরা সবসময় বৃষ্টিকে পছন্দ করত, কিন্তু আজ সে তা থেকে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি তার ফোন চেক করল, তারপর তাকে তার পকেটে রাখল এবং তারপর ক্যাফের ভিতরের দিকে একটা দৃষ্টি দিল, যেন কেউ তাদের উপর নজর রাখছে। আমাদের এখান থেকে যেতে হবে, সে ধীরে বলল। আমাকে ভয় হচ্ছে যে তারা লোক আমাদের এখানে খুঁজে পাবে। তারা কোন লোক মীরা? আরব তার হাত পকড়তে ধরে জিজ্ঞাসা করল, তুমি কার থেকে ভয় পাচ্ছ? মীরা তার হাত ছাড়িয়ে নিল এবং তার চোখে দেখল। তোমার দাদার উকিল থেকে, সে বলল। সে প্রত্যেক জায়গায় আমার গুপ্তচর বৃত্তি করায়, যাতে এটা নিশ্চিত করতে যে আমি শর্তগুলোর পালন করি, এবং এখন তাকে জানা গিয়েছে যে আমি তোমার সাথে আছি। আরবের মনে একটা চিন্তা এলো, সেই উকিল যে আমাকে রেস্ট্রেইনিং অর্ডার দিয়েছে। মীরা মাথা নাড়ল। হ্যাঁ, বিকাশ শর্মা। সে তোমার দাদায়ের সবচেয়ে বিশ্বাস্ত লোক এবং সে যে কোনো সীমায় যেতে পারে। আরব তার পকেট থেকে টাকা বের করল এবং বিল চুকালো। চলো, আমার হোটেলে যাই। সেখানে আমরা নিরাপদ থাকব এবং সামনের পরিকল্পনা করতে পারব। মীরা তার ব্যাগ তুলল এবং আরবের সাথে ক্যাফে থেকে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি এখন তীব্র হয়ে গিয়েছে এবং বারাণসীর সংকীর্ণ গলিগুলো জলে ভরে গিয়েছে। তারা তাড়াতাড়ি একটা রিকশায় বসল এবং হোটেলের দিকে চলল। আমাকে তোমার জন্য দুঃখ হচ্ছে আরব, মীরা বলল। তার আওয়াজ বৃষ্টির আওয়াজে ধীরে শোনা যাচ্ছে। আমি ভাবিনি যে এসব এত জটিল হয়ে যাবে। আরব তার হাত ধরল। তোমাকে দুঃখ করার দরকার নেই। তুমি যা করেছ সেটা আমার জন্যে, আমাদের সন্তানের জন্যে করেছ, কিন্তু এখন আমাদের মিলে এর মুখোমুখি হতে হবে। হোটেলে পৌঁছে আরব তার ঘরের দরজা খুলল এবং মীরাকে ভিতরে আসার ইশারা করল। ঘর সাধারণ ছিল, কিন্তু পরিষ্কার এবং আরামদায়ক। মীরা ক্লান্তি থেকে বিছানায় বসল। তার একটা হাত তার পেটে ছিল। তুমি ঠিক তো আছো? আরব চিন্তায় জিজ্ঞাসা করল। মীরা হাসার চেষ্টা করল। হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। ডাক্তার বলেছে যে আমাকে বেশি চাপ নিতে হবে না। আরব তার ফোন বের করল। আমি আমার উকিলকে ফোন করছি, সে আমাদের বলতে পারে যে কি করতে হবে। মীরা তার হাত ধরে নিল। আরব, কি তুমি সত্যি এর জন্য প্রস্তুত? এটা সন্তান, এটা তোমার, কিন্তু এমনভাবে যাকে তুমি কখনো বেছে নাওনি। কি তুমি এটাকে গ্রহণ করতে পারো? আরব তার সামনে হাঁটু গেড়ে বসল এবং তার পেটে হাত রাখল। এটা আমার সন্তান মীরা, এবং তুমি এর মা। যেভাবে এর নির্মাণ হয়েছে সেটা ঠিক নয়, কিন্তু এই সন্তান নির্দোষ। আমি এর যত্ন করব, তোমার যত্ন করব। মীরার চোখ ভরে এলো। কিন্তু তোমার দাদা সে কখনো মানবে না। আমরা তাদের সাথে লড়ব, আরব দৃঢ়তায় বলল। তারা যদি আমাদের হুমকি দিতে পারে, তো আমরাও আইনে কার্যক্রম করতে পারি। তারা আমার জেনেটিক মেটেরিয়াল ব্যবহার করেছে, আমার অনুমতি ছাড়া। এটা আইনের বিপরীত। মীরা কিছু বলতে যাচ্ছিল যে তার ফোন বেজে উঠল। সে স্ক্রিন দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা আবার সেই নম্বর। সে ফিসফিস করে বলল, তুলো না, আরব বলল। কিন্তু মীরা ফোন তুলে নিল। হ্যাঁ, সে ধীরে বলল। তারপর তার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। না না, আপনি এমন করতে পারেন না। সে কয়েক মুহূর্ত শুনতে থাকল এবং তারপর ফোন কেটে দিল। কি হয়েছে? আরব জিজ্ঞাসা করল। মীরা তার ফোন টেবিলে রাখল। তার হাত কাঁপছিল। বিকাশ, সে হুমকি দিয়েছে, যদি আমি ফিরে না যাই এবং তোমার থেকে দূরে না থাকি, তো সে আমার মায়ের চিকিৎসার টাকা বন্ধ করে দেবে এবং সে সবকিছু সার্বজনীন করে দেবে। প্রোগ্রাম সম্পর্কে, তোমার স্পম সম্পর্কে, সবকিছু। আরব তার মুষ্টি কষল। সে এমন করতে পারে না। সে করতে পারে, মীরা বলল। তার আওয়াজে হার ছিল। এবং সে করবেও। সে বলেছে যে তার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস, রেকর্ডিংস, সবকিছু। আরব তার ফোন তুলল। আমি আমার উকিলকে এখন ফোন করছি। সে তার উকিলের সাথে কথা বলল, সব পরিস্থিতি ব্যাখ্যা করল এবং তার থেকে তাড়াতাড়ি মিলার অনুরোধ করল। উকিল বলল যে সে পরের দিন সকালে বারাণসী পৌঁছবে। একটা রাত আরও। আরব মীরাকে বলল, তার কাঁধে হাত রেখে, শুধু একটা রাত, তারপর আমাদের কাছে একটা পরিকল্পনা থাকবে। মীরা মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও ভয় ছিল। আমাকে মনে হয় না যে তারা আমাদের এত সময় দেবে। আরব, যেই সে এটা বলল, হোটেলের ফোনের ঘণ্টা বেজে উঠল। আরব ফোন তুলল। হ্যাঁ স্যার, নিচে রিসেপশন থেকে কথা হচ্ছে। একটা আওয়াজ বলল, এখানে একটা লোক আছে যে আপনার সাথে মিলতে চায়। সে বলছে যে সে আপনার পরিবারের উকিল। আরব মীরার দিকে দেখল, যে এখন পুরোপুরি ভয় পেয়ে গিয়েছে। তাকে বলল যে আমি এখন নিচে আসছি। সে বলল এবং ফোন রেখে দিল। যেও না, মীরা বলল তার হাত ধরে। এটা একটা ভাত হতে পারে হয়, আমাকে যেতে হবে। আরব বলল,
যদি আমি না যাই তো তারা উপরে এসে যাবে। আমি তাদের নিচে লবিতে মিলব, যেখানে লোক আছে। মীরা তার চোখ বন্ধ করল। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আরব তাকে জড়িয়ে ধরল এবং বাইরে বেরিয়ে গেল। লিফট থেকে নিচে যেতে যেতে তার মনে চিন্তার ঝড় চলছিল। সে বিকাশ শর্মাকে কি বলবে? কি সে তার দাদার সাথে সরাসরি কথা বলতে পারে? লবিতে পৌঁছে সে বিকাশকে দেখল। একটা লম্বা পাতলা লোক, যে একটা দামি স্যুট পরেছে এবং তার হাতে একটা চামড়ার ব্রিফকেস ছিল। তার সাথে দুটো আরও লোক ছিল, যারা বডিগার্ডের মতো লাগছিল। আরব সিংহ, বিকাশ বলল, তার হাত সামনে বাড়িয়ে। অবশেষে আমরা মিললাম। আরব তার হাত না মিলিয়ে, তুমি কি চাও? বিকাশ হেসে তার হাত ফিরিয়ে নিল। তোমার দাদা চায় যে তুমি মীরা থেকে দূরে থাকো। এটাই এত সরল। এবং যদি আমি এমন না করি তো? বিকাশ তার ব্রিফকেস থেকে একটা ফাইল বের করল। তাহলে আমাদের এসব সার্বজনীন করতে হবে। তোমার পরিবারের নাম, তোমার কোম্পানির নাম সব নষ্ট হয়ে যাবে। আরব ফাইলি নিয়ে খুলল। তাতে দস্তাবেজ ছিল, ছবি ছিল, রেকর্ডিংসের ট্রান্সক্রিপ্টস ছিল, সব কিছু ছিল। প্রোগ্রাম সম্পর্কে, ডাক্তার কুলদীপ সম্পর্কে, মীরা এবং তার দাদার মধ্যে হওয়া সমঝোতা সম্পর্কে। তুমি চাও কি? আরব জিজ্ঞাসা করল, তার আওয়াজকে শান্ত রাখার চেষ্টা করতে করতে। খুব সরল, বিকাশ বলল। মীরাকে আমাদের সাথে ফিরে আসতে হবে। সে সন্তানকে জন্ম দেবে এবং তারপর ছেড়ে দেবে। সন্তান সিংহ পরিবারের সাথে থাকবে এবং তাকে সেই উত্তরাধিকার পাবে যা তোমার দাদা চায়। আরবের রক্ত ফুটে উঠল। এবং মীরা? সে তার মায়ের চিকিৎসার জন্য টাকা পেতে থাকবে এবং একটা ভালো অঙ্কও পাবে। কিন্তু তাকে সন্তানের সাথে কোনো যোগাযোগ রাখতে হবে না। এটি সমঝোতার অংশ। আরব ফাইল ফিরিয়ে দিল। এবং যদি আমি বলি যে আমি নিজেই সন্তানের বাবা হতে চাই মীরার সাথে? বিকাশ হেসে মাথা নাড়ল। তাহলে তুমি তোমার উত্তরাধিকার হারাবে আরব। তোমার দাদা উইল বদলে দিয়েছে, সব কিছু সন্তানের নামে, কিন্তু শুধু তখন যতক্ষণ সে সিংহ পরিবারের সাথে তোমার দাদার শর্তে পালিত হয়। এটে ব্ল্যাকমেইল, আরব রাগে বলল। এটে ব্যবসা, বিকাশ ঠান্ডা স্বরে বলল। তোমার দাদা সবসময় বলেছে যে ভাবনার ব্যবসায় কোনো স্থান নেই। সে তার ঘড়ি দেখল। তোমার কাছে চিন্তা করার জন্য 1 ঘন্টা আছে। মীরাকে আমাদের সাথে ফিরে আসতে হবে নাকি আমরা আমাদের হুমকিতে অমল করব? সে ঘুরল এবং যেতে লাগল, কিন্তু তারপর থেমে গেল। এবং হ্যাঁ, যদি তুমি তোমার উকিলকে ডাকার চিন্তা করছো তো করো না। আমাদের কাছে সব জায়গায় লোক আছে আরব। আমরা জানি যে তুমি তাদের ফোন করেছ। আরব হোটেলের লিফটে ফিরে গেল। তার মন ঘুরছিল। তাকে কি করতে হবে? কি তাকে মীরাকে তাদের সাথে যেতে দিতে হবে, নাকি কি তাকে লড়তে হবে? যদিও এর মানে হয়ে সে তার পুরো উত্তরাধিকার হারাবে। যখন সে তার ঘরে পৌঁছল তো দরজা খোলা ছিল। মীরা, সে ডেকে ভিতরে যেতে যেতে। ঘর খালি ছিল। বিছানায় একটা নোট ছিল। আমাকে মাফ করো, আসছে। আমি তোমার জীবন এবং ব্যবসাকে নষ্ট করতে পারি না। আমি তোমার দাদার সাথে যাচ্ছি। এটা ভালো হবে। তোমার প্রেম সব সময় আমার সাথে থাকবে। আরব নোটকে মুষ্টিতে কষল এবং দরজার দিকে ছুটল। কিন্তু তখন তার ফোন বেজে উঠল। একটা অজানা নম্বর ছিল। হ্যাঁ, সে উত্তেজিত হয়ে ফোন তুলল। আরব, পদ্মার আওয়াজ ছিল। সেই মেয়ে যার সাথে সে নারী সহায়তা কেন্দ্রে মিলেছে। মীরা বিপদে আছে, তাকে তুলে নেওয়া হয়েছে। আরবের হৃদয় ধড়কানো থেমে গেল। কি? কে? আমাকে জানা নেই, পদ্মা বলল। তার আওয়াজ ভয়ে কাঁপছিল। দুটো লোক তাকে হোটেল থেকে বাইরে নিয়ে গিয়েছে। তারা হুমকি দিয়েছে। তারা বলেছে যে সে বলেছে যে তার কাছে প্রমাণ আছে যে যদি সে না যায় তো তারা তোমাকে। তার আওয়াজ ভেঙে গেল। আরবকে বুঝতে পারল মীরার নোট জোর করে লেখানো হয়েছে। তোমাকে কিভাবে জানা যে সে বিপদে আছে? কারণ সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে তোমাকে এখানে পাঠানোর জন্য। পদ্মা বলল, আমার বাড়ি ৮০ ঘাটের কাছে। আমি কিছু দেখেছি, কিছু এমন যা হয়তো সাহায্য করতে পারে। আরব ঠিকানা পড়ল এবং তার ফোনে সেভ করে নিল। আমি এখন যাচ্ছি। একা? পদ্মা জিজ্ঞাসা করল। তার আওয়াজে চিন্তা ছিল। তারা বিপজ্জনক লোক আরব? আরব তার চোখে দেখল। আমার কাছে কোনো বিকল্প নেই। আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে বাঁচাব, যাই হোক না কেন। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল এবং একটা ট্যাক্সিতে বসল। যেই সে হ্যাবেলের কাছে পৌঁছল, তার ফোন আবার বেজে উঠল। এবার এটা বিকাশের নম্বর ছিল। হ্যাঁ, আরব বলল, তার আওয়াজে ক্রোধকে লুকিয়ে। মীরাও আমাদের সাথে আছে। বিকাশ বলল, সে নিরাপদ আছে এখনকার জন্যে। কিন্তু যদি তুমি আমাদের উত্ত্যক্ত করো, তো যদি তোমরা তাকে একটা আঁচও লাগিয়েছ, তো আমি তোমাকে জীবিত না ছাড়ব। আরব হুমকি দিল। বিকাশ হাসল। বড় কথা আরব, কিন্তু তোমার কাছে কোনো বিকল্প নেই। আমরা তোমাকে একটা ডিল অফার করছি। মীরা নিরাপদ থাকবে, তার মায়ের চিকিৎসা চলবে,
এবং তুমি তোমার জীবন যাপন করতে পারো। শুধু আমাদের সন্তান দাও। আরবের হৃদয় ক্রোধে ভরে গেল। আমি তোমাদের সাথে কোনো ডিল করব না। আমি আসছি বিকাশ, এবং আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যাব। সে ফোন কেটে দিল এবং ট্যাক্সি ড্রাইভারকে দ্রুত চালানোর বলল। যেই তারা হ্যাভেলির কাছে পৌঁছল, আরব ট্যাক্সি থামিয়ে দিল এবং পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তার আশা কাউকে জানা না যায়। হ্যাভেলি পুরনো ছিল, কিন্তু শানদার, একটা লম্বা দেয়াল দিয়ে ঘেরা। আরব পিছনের দিক থেকে প্রবেশ করার সিদ্ধান্ত নিল, যেখানে দেয়াল একটু কম লম্বা ছিল। সে দেয়ালে উঠল গেল এবং ভিতরে লাফ দিল। অন্ধকারে লুকিয়ে হ্যাভেলির ভিতরে লাইট জ্বলছিল। আরব ধীরে ধীরে জানালার দিকে এগোল এবং ভিতরে ঝুঁকল। সেখানে একটা বড় ঘরে সে মীরাকে দেখল। একটা চেয়ারে বসে তার মুখে চোখের জল ছিল। বিকাশ তার সামনে দাঁড়িয়েছিল, কিছু দস্তাবেজ দেখাচ্ছে। আরবের রক্ত ফুটে উঠল। সে তাকে এমন দেখতে পারে না ছিল। সে তার ব্যাগ থেকে ইউএসবি ড্রাইভ বের করল এবং তার ফোনে একটা নম্বর ডায়াল করল। হ্যালো, আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই, সে ধীরে বলল। আমার কাছে কিছু প্রমাণ আছে যা আমাকে তুরন্ত তাদের দিতে হবে। যেই সে ফোন রেখে দিল, সে একটা আওয়াজ শুনল। একটা চলার আওয়াজ পিছন থেকে আসছে। সে ঘুরল, কিন্তু দেরি হয়ে গিয়েছে। একটা তীব্র ব্যথা তার মাথায় অনুভব হল এবং তারপর অন্ধকার ছড়িয়ে পড়ল। যখন তার চোখ খুলল, সে হাভেলির ভিতরে ছিল, একটা চেয়ারে বাঁধা। তার সামনে বিকাশ দাঁড়িয়েছিল এবং তার সাথে তার দাদা রঘুবীর সিংহ। দাদা আরব কমজোর আওয়াজে বলল। রঘুবীর সিংহ তার নাতিকে দেখল। তাদের চোখে কোনো ভাবনা ছিল না। তুমি সবসময় আমার কথা মানতে উচিত ছিল। আরব এসব এত জটিল হওয়া উচিত ছিল না। মীরা কোথায়? আরব জিজ্ঞাসা করল, তার বাঁধন থেকে ছুটার চেষ্টা করতে করতে। রঘুবীর একদিকে ইশারা করল, যেখানে মীরা একটা অন্য চেয়ারে বসেছিল। তার হাতও বাঁধা ছিল। সে কাঁদছিল এবং আরবকে দেখছিল। আমি তোমাকে বলেছিলাম যে দূরে থাকো, সে সুবক্তে বলল। আমি চাইনি যে তোমাকে চোট লাগুক। আরব তার দাদার দিকে দেখল। তুমি কি চাও? রঘুবীর তার ছড়ি দিয়ে মেঝে থপথপ করল। আমি সেই চাই যা আমি সব সময় চেয়েছি, সিংহ পরিবারের উত্তরাধিকারকে সংরক্ষিত রাখা। এবং এখন যখন আমার বংশধর আসতে চলেছে, আমি চাই যে সে সঠিকভাবে বড় হোক, আমার মূল্যের সাথে, আমার শিক্ষার সাথে। এবং মীরা? আরব জিজ্ঞাসা করল। সে তার কাজ সে শেষ করেছে, রঘুবীর বলল, কোনো ভাবনা ছাড়া। যখন সন্তান জন্মাবে, সে তার জীবন যাপন করতে পারে, আমাদের থেকে দূরে। আমরা তার মায়ের যত্ন নেব, যদি সে চুপ থাকে। আরব বিকাশের দিকে দেখল, যে এখন তার পকেট থেকে ইউএসবি ড্রাইভ বের করছিল। এতে কি আছে? বিকাশ জিজ্ঞাসা করল, ইউএসবি ড্রাইভকে তার সামনে দোলাতে দোলাতে। আরব হাসল। সে প্রমাণ যা আমি আগেই আমার উকিলকে পাঠিয়ে দিয়েছি। যদি আমাকে কিছু হয়, তো সে সরাসরি পুলিশের কাছে যাবে। রঘুবীর এবং বিকাশের চোখ ফুলে উঠল। তুমি মিথ্যা বলছ, বিকাশ বলল। ফোন করে দেখো, আরব চ্যালেঞ্জ দিল। যেই বিকাশ তার ফোন বের করতে লাগল, বাইরে থেকে আওয়াজ আসতে লাগল। গাড়ির ইঞ্জিনের আওয়াজ, লোকের আওয়াজ। রঘুবীর জানালা থেকে বাইরে দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ, সে বলল। আরব মীরার দিকে দেখল। তার চোখে একটা নতুন আশা ছিল। কিন্তু তারপর বিকাশ একটা পিস্তল বের করল এবং তাকে মীরার দিকে ইশারা করল। যদি পুলিশ ভিতরে এলো, সে হুমকি দিল, তো আমি এটাকে মারব। আরবের হৃদয় ধাড়াম করে উঠল। না, পুলিশের আওয়াজ এখন কাছে আসছে। বিকাশ পিস্তল মীরার মাথায় রাখল। যখন রঘুবীর দরজার দিকে এগোচ্ছে, তখন আরব তার বাঁধন ভাঙতে সফল হল এবং বিকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল। একটা গুলি চলল। আরবের হৃদয়ে ভয়ের একটা ঝড় উঠল। যেই সে মীরাকে দেখল, যে তার চোখ বন্ধ করেছিল। গুলি কোথায় লেগেছে? সে জীবিত ছিল নাকি? তখন তার দৃষ্টি মীরার পেটে পড়ল, যেখানে একটা ছোট লাল দাগ ছড়িয়ে পড়ছে। না! আরব চিৎকার করল। তার আওয়াজ পুরো হাবেলিতে গুঞ্জরিত হল। মীরা, মীরা! আরবের চিৎকার হাবেলির দেয়াল থেকে টোকরে ফিরে এলো। সে তার বাঁধন থেকে মুক্ত হয়ে তার দিকে ছুটল, যখন পুলিশ অফিসাররা দরজা থেকে ভিতরে আসছে। বিকাশ পিস্তল ফেলে দিল এবং তার মুখে এক মুহূর্তের জন্য ভয়ের ভাব দেখা গেল। তারপর রঘুবীর সিংহের পিছনে লুকানোর চেষ্টা করল। আরব লক্ষ্য করল যে কিছু অদ্ভুত ছিল। রঘুবীরের মুখ অস্বাভাবিকভাবে শান্ত ছিল, যেন তাদের এসবের আশা ছিল। তাদের চোখে না তো অনুতাপ ছিল, না তো ভয়। এর পরিবর্তে তারা মীরার রক্তরঞ্জিত পেটকে এমনভাবে দেখছিল, যেন সেটা কোনো ব্যর্থ ব্যবসায়িক পরিকল্পনা হোক। এটা দেখে আরবের ভিতরে একটা অদ্ভুত শীতলতা দৌড়ে গেল। কি তার দাদা এত নির্দয়ী হতে পারে? কি বংশকে এগিয়ে নেওয়ার তাদের ইচ্ছা এত শক্তিশালী ছিল যে তারা তার নিজের নাতির হয়ে যাওয়া সন্তানের মায়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারে? আরব মীরা ধীরে বলল, তার আওয়াজ কমজোর ছিল। সন্তান, শান্ত থাকো।
আরব বলল তার কপালে হাত ফেরিয়ে, সব ঠিক হয়ে যাবে, অ্যাম্বুলেন্স আসছে। মীরা তার হাত তার গালে রাখল। আমাকে মাফ করো, সে বলল। আমি তোমাকে প্রতারণা করেছি না। আরব বলল তার চোখের জল এখন বইছে। তুমি আমাকে প্রতারণা করনি, তুমি আমাকে বাঁচিয়েছ মীরা, তুমি আমাদের সন্তানকে বাঁচিয়েছ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল এবং মেডিকেল স্টাফ ছুটে ভীত হয়ে এলো। তারা তুরন্ত মীরাকে স্ট্রেচারে শুইয়ে দিল এবং আরবকেও তাদের সাথে আসার ইশারা করল। যেই তারা হাভেলি থেকে বাইরে বেরুল, আরব তার দাদাকে দেখল, যাদের পুলিশ হাতকড়া পরাচ্ছে। তুমি জানো না যে তুমি কি করেছ, রঘুবীর বলল। তাদের আওয়াজে ক্রোধ এবং হতাশা ছিল। সিংহ পরিবারের নাম, সিংহ পরিবারের উত্তরাধিকার, উত্তরাধিকার। আরব পিছনে ঘুরে বলল, আসল উত্তরাধিকার পরিবার দাদা, প্রেম, ধন এবং ক্ষমতা নয়। অ্যাম্বুলেন্সে মীরার অবস্থা নাজুক ছিল। ডাক্তাররা বলল যে গুলি তার পেটে লেগেছে, কিন্তু সৌভাগ্যবশত সন্তানকে সরাসরি ক্ষতি হয়নি। তবু তারা দুজনেই বিপদে ছিল। হাসপাতালে পৌঁছে মীরাকে তুরন্ত অপারেশন থিয়েটারে নেওয়া হলো। যখন আরব বাইরে অপেক্ষা করতে থাকল, তার হৃদয় প্রার্থনা করছিল। 3 ঘন্টা পর একটা ডাক্তার বাইরে এলো, তার মুখে ক্লান্তি ছিল। শ্রী সিংহ, সে ডেকে। আরব উঠে তাদের কাছে গেল। হ্যাঁ, আমি। মীরা কেমন আছে? সন্তান। ডাক্তার গম্ভীর চোখে তাকে দেখল। আমাদের অপারেশন করতে হয়েছে। গুলি তাদের অন্ত্রগুলোকে ক্ষতি করেছে এবং অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছে। সন্তানকে বাঁচানোর জন্য আমাদের ইমার্জেন্সি সি সেকশন করতে হয়েছে। আরবের হৃদয় ধাড়াম করে উঠল এবং ডাক্তার তার মাস্ক খুলল এবং ধীরে হাসল। দুজনেই ঠিক আছে, তোমার ছেলে স্বাস্থ্যবান, যদিও একটু প্রিম্যাচিওর, এবং তোমার স্ত্রী স্থির, তারা খুব সাহসী। আরবের হাঁটু কমজোর হয়ে গেল এবং সে একটা চেয়ারে বসল, স্বস্তির চোখের জল বইয়ে। কি আমি তাদের দেখতে পারি? তোমার ছেলে এনআইসিইউতে আছে, ডাক্তার বলল, এবং তোমার স্ত্রী এখন রিকাভারিতে আছে। কয়েক ঘন্টায় তুমি দুজনের সাথে মিলতে পারবে। আরব ধন্যবাদ দিল এবং ওয়েটিং রুমে বসল। তার মন গত কয়েকদিনের ঘটনায় ভরা ছিল। তার দাদার প্রতারণা, মীরার সাহস এবং এখন তার ছেলে। একটা নতুন জীবন, একটা নতুন শুরু। তখন তার ফোন বেজে উঠল। এটা তার উকিলের কল ছিল। আরব, উকিল বলল, আমি খবর শুনেছি, তুমি ঠিক তো আছো? হ্যাঁ, আরব উত্তর দিল। মীরা এবং সন্তান দুজনেই ঠিক আছে। ভালো খবর, উকিল বলল। এবং আমার কাছে একটা আরও ভালো খবর আছে। আমরা ইউএসবি থেকে প্রমাণের বিশ্লেষণ করেছি। তোমার দাদা এবং বিকাশের উপর অনেক অপরাধী অভিযোগ লাগবে। অপহরণ, হুমকি এবং অনুমতি ছাড়া মেডিকেল প্রক্রিয়া করানো। আরব স্বস্তির শ্বাস নিল এবং উইল, এটা জটিল, উকিল স্বীকার করল। তোমার দাদা সত্যি তার উইল বদলে দিয়েছে। সব কিছু আরব সিংহা জুনিয়রের নামে করে দিয়েছে। কিন্তু কারণ এটা একটা অজন্মা সন্তানের জন্য ছিল এবং এটা অবৈধ উপায়ে তৈরি করা হয়েছে, তাই এটাকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আরব চিন্তা করল। আমাকে উইল থেকে কোনো ফারাক পড়ে না। সে অবশেষে বলল, আমি পরিবারের সাথে একটা নতুন শুরু করতে চাই। কয়েক ঘন্টা পর একটা নার্স এলো এবং আরবকে এনআইসিইউতে নিয়ে গেল। সেখানে একটা ছোট ইনকিউবেটরে তার ছেলে ছিল। ছোট কিন্তু পূর্ণ। তার ছোট আঙুল এবং পা নড়ছে। সে একদম তোমার মতো দেখতে, নার্স হেসে বলল। আরব গ্লাভস পরে এবং তার আঙুল সন্তানের হাতে রাখল। ছোট আঙুলগুলো তুরন্ত তার আঙুল ধরে নিল এবং আরবের হৃদয়ে প্রেমের একটা নতুন সমুদ্র উথলে উঠল। এটা তার ছেলে ছিল, তার রক্ত, তার পরিবার। পরে তাকে মীরার ঘরে নেওয়া হলো। সে বিছানায় শুয়েছিল, ফ্যাকাশে এবং ক্লান্ত, কিন্তু জীবিত। তার চোখ খুলল যখন আরব তার হাত ধরল। আমাদের ছেলে, মীরা ধীরে বলল। সে একদম তোমার মতো সুন্দর, আরব হেসে বলল। মীরার চোখ ভরে এলো। আমাকে মাফ করো আরব, আমি অনেক কিছু লুকিয়েছি। আরব তার ঠোঁটে তার আঙুল রাখল। কোনো মাফি নয়। তুমি যা করেছ তার জন্য আমি তোমার সবসময় কৃতজ্ঞ থাকব। তুমি আমাকে বাঁচিয়েছ মীরা, তুমি আমাকে বাঁচিয়েছ। মীরা তার হাত তার গালে রাখল। তোমার দাদা, তাদের গ্রেফতার করা হয়েছে, আরব বলল। বিকাশের সাথে তারা লম্বা সময় জেলে থাকবে। মীরা স্বস্তির শ্বাস নিল। এবং এখন আমরা কি করব? 1 সপ্তাহ পর যখন মীরা এবং সন্তান দুজনেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার জন্য প্রস্তুত ছিল, আরব একটা সারপ্রাইজ নিয়ে এলো। তার হাতে একটা ফোল্ডার ছিল। এটা কি? মীরা জিজ্ঞাসা করল তার ছেলেকে কোলে নিয়ে, যে এখন স্বাস্থ্যবান এবং শক্তিশালী দেখাচ্ছে। আরব ফোল্ডার খুলল এবং তাকে কিছু কাগজপত্র দেখালো। আমি তোমার দাদার হাবেলি বেছে দিয়েছি এবং আমার শেয়ারসও। আমি সিংহা গ্রুপ থেকে ইস্তফা দিয়ে দিয়েছি।
মীরা অবাক হয়ে তাকে দেখতে লাগল। কিন্তু সেটা তোমার উত্তরাধিকার আরব। আরব হেসে মাথা নাড়ল। আমার আসল উত্তরাধিকার এখানে, সে বলল তার ছেলের দিকে ইশারা করে। এবং আমাদের কাছে শুরুর জন্য যথেষ্ট টাকা আছে। আমি নিজে স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, এমন কোম্পানি যা আমার মূল্যের অনুসারে হয়, না যে আমার দাদার। মীরার চোখ ভরে এলো। তোমাকে নিশ্চিত? প্রথমবার আমি আমার জীবন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত, আরব বলল। এবং আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আরব তার পকেট থেকে একটা ছোট ডিব্বা বের করল এবং তাকে খুলল। ভিতরে একটা সুন্দর আংটি ছিল। মীরা, কি তুমি আবার আমার স্ত্রী হবে? এবার কোনো মিথ্যা নয়, কোনো রহস্য নয়, শুধু আমরা এবং আমাদের পরিবার। মীরা তার হাত তার দিকে বাড়াল। তার চোখে প্রেম ছিল। হ্যাঁ, সে বলল, হ্যাঁ, আমি হব। আরব আংটি তার আঙুলে পড়াল এবং তাকে চুমু খেল। তারপর সে তার ছেলেকে কোলে নিল, যে এখন জেগে গিয়েছে এবং জাগ্রত চোখে তাদের দেখছে। বাই দ্য ওয়ে, আরব জিজ্ঞাসা করল, আমরা এখনো সন্তানের নাম রাখিনি। মীরা হেসে তার ব্যাগ থেকে একটা চিঠি বের করল। এটা তোমার দাদার। তারা এটাকে আমাকে কয়েক মাস আগে দিয়েছে, যখন আমি প্রোগ্রামের জন্য হ্যাঁ বলেছিলাম। আরব অবাক হয়ে চিঠি নিল এবং তাকে খুলল। ভিতরে তার দাদার হাতে লেখা শব্দ ছিল। পরিবার সেটা নয় যা রক্ত উত্তরাধিকারে পায়, বরং সেটা যা প্রেম উত্তরাধিকারে পায় হয়। আরবের চোখ ভরে এলো। তার দাদার এই শব্দগুলোতে একটা আলাদা ব্যক্তি ঝলকছে। হয়তো একটা এমন ব্যক্তি যে কখনো ছিল লোভ এবং ক্ষমতার নেশায় ডুবে যাওয়ার আগে। চলো, আরব বলল, তার স্ত্রী এবং ছেলেকে দেখতে দেখতে বাড়ি যাই। তারা হাসপাতাল থেকে বাইরে বেরোল। সূর্যের রশ্মি তাদের মুখে পড়ল। বাইরে বারাণসীর শহর তার সব সৌন্দর্য এবং জীবন্ততার সাথে তাদের অপেক্ষা করছে। গঙ্গা নদী দূরে বইছে, পবিত্র এবং শান্ত, যেন তাদের একটা নতুন শুরুর আশীর্বাদ দিচ্ছে। আরব মীরার হাত ধরল। তাদের মধ্যে তার ছেলে ছিল, সে সন্তান যে নীরবতায় জন্মেছে, যার জন্ম রহস্য, মিথ্যা এবং প্রতারণার মধ্যে হয়েছে, কিন্তু যার ভবিষ্যৎ এখন প্রেম, সত্য এবং সততায় ভরা। তারা বারাণসী ছেড়ে যাচ্ছে, না তো ধনী না তো শক্তিশালী, কিন্তু তাদের কাছে সেটা ছিল যা টাকা কখনো কিনতে পারে না, মুক্তি এবং জেই। ট্রেন স্টেশনের দিকে তাদের ট্যাক্সি চলল। আরব তার ছেলের কপালে একটা চুমু দিল এবং ধীরে বলল, স্বাগত আরব সিংহ জুনিয়র, তোমার কাহিনী এখনও শুরু হয়েছে। কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে যেখানে আমাদের বেছে নিতে হয় ধন এবং ক্ষমতা নাকি প্রেম এবং পরিবার। আরব এবং মীরার কাহিনী আমাদের শেখায় যে সম্পর্কে সত্য এবং সততার থেকে বড় কোনো ধন নেই। কি আপনি কখনো ভাবেন যে যদি আপনি আরবের জায়গায় হতেন, তো কি আপনিও তার উত্তরাধিকার ছেড়ে একটা নতুন শুরুর সাহস দেখাতেন? নাকি কি আপনি মীরার মতো তার প্রিয়জনদের রক্ষার জন্য তার সবকিছু ঝুঁকিতে ফেলে দিতেন? পরিবার সেটা নয় যা রক্ত থেকে তৈরি হয়, বরং সেটা যা প্রেম থেকে যুক্ত হয়। এই কাহিনীতে আমরা দেখেছি যে কিভাবে মিথ্যা এবং প্রতারণার মধ্যে থেকেও সত্য এবং প্রেমের গাছ উঠতে পারে। আমাদের জীবনে যদিও কত মুশকিল আসুক, যদি আমাদের কাছে সত্যি প্রেম এবং সাহস আছে, তো আমরা প্রত্যেক ঝড়ের মুখোমুখি হতে পারি এবং তার নিজের কাহিনী লিখতে পারি। যদি আপনাকে এই কাহিনী পছন্দ হয়েছে, তো এটাকে শেয়ার করা ভুলবেন না। লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও হৃদয়কে ছুঁয়ে যাওয়া কাহিনীগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তার চিন্তা কমেন্টে অবশ্যই বলুন। কি আপনি মানেন যে আরব এবং মীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার রায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওম।